बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गया तो फिर हो जाएगा दंगा। প্রধান, আমার সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি তোর। দেখলি তো, মুহূর্তের মাঝেই তছনছ করে দিলাম তোর অহংকারকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত আমার সম্পর্কে একবার জেনে নেওয়া উচিত ছিল তোর, যে কার সাথে পাঙ্গা নিচ্ছিস। তোর ভাবা উচিত ছিল যে কিনারায় পাবি কি ঠাই, নাকি সে তোকে জ্বালিয়ে দিয়ে করে দেবে ছাই। মত এবার লোহার কুঠুরিতে, অহংকারের পতন মাত্র শুরু হলো। কাল দেখ আরও কি হয়। শহরে নামকরা 11 জন ভয়ঙ্কর হ্যাকার একই সাথে মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ তাদের সমস্ত সিকিউরিটি সিস্টেমকে অন্য এক হ্যাকার হ্যাক করে নিজের আয়ত্ত করে রেখেছে। কেউ তাদের নিজস্ব কম্পিউটারে প্রবেশ করতে পারছে না। সবাই কম্পিউটারের উপরে একটা লেখা রান করছে, যা হলো এমবিজেড। সবাই কম্পিউটার স্ক্রিনে একে লেখা দেখে তাদের বুঝতে বাকি নেই যে তাদের সবার সিকিউরিটি সিস্টেমকে একজন ব্যক্তি ভেঙে ফেলেছে। সবার বুকের ভিতরে থুকথুক থুকথুক করছে, কারণ তাদের কম্পিউটার হ্যাক করে নেওয়া মানে দেশের অনেক তথ্য ফাঁস হয়ে যাওয়া। এই 11 জন হ্যাকার কালো জগতের বেস্ট 11 নামে পরিচিত। তাদের নামে পুরো ডার্ক সাইড চলে। তবে তারা দেশের স্বার্থ বিভিন্ন সময় কাজ করে। দেশের সিকিউরিটি সিস্টেমকে তারা আড়াল থেকে প্রোটেক্ট করে, কিন্তু এখন তাদের কলিজাতেই পানি নেই, কারণ তাদের কম্পিউটার দেশে অনেক মূল্যবান তথ্য রয়েছে, যারা সবাই কান্না করে দেওয়ার উপক্রম হয়েছে। কারণ তারা সবাই এক জিনিসকেই ভয় পাচ্ছে, যে সেই হ্যাকার যদি সরকারি কোনো তথ্য ফাঁস করে দেয়, তাহলে প্রশাসন তাদেরকে ছাড়বে না, সোজা ধরে নিয়ে গিয়ে আজীবন লোহার কুঠুরিতে আটকাবে। ঠিক তখনই উপর থেকে ফোন আসে। এবার আরও থুকপুক করছে তাদের বুক, কারণ তারা যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। তাও ভয়ে ভয়ে বেস্ট 11 হ্যাকারের লিডার ফোন রিসিভ করে, যার নাম হলো রবার্টস। জি স্যার, বলুন। রবার্টস, কী সব শুনছি আমি? তোমাদের সিকিউরিটি সিস্টেম নাকি কেউ একজন হ্যাক করে নিয়ে গেছে, তার কোনো ক্লোন তোমাদের কম্পিউটারের উপর ছেড়ে দিয়েছে। কি হলো, কথা বলছো না যে? জি স্যার, কেউ একজন আমাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নিয়েছে। রবার্টস, কি করে সম্ভব এটা? দেশের সবচাইতে হাই টেকনোলজি তোমাদের কাছে, তাও কি করে অন্য এক হ্যাকার তোমাদের সিস্টেমকে হ্যাক করে? স্যার, সেটা তো আমরাও বুঝে উঠতে পারছি না। রবার্টস, তোমাদের কাউকে আমি ছাড়বো না যদি দেশের কোনো তথ্য সেই হ্যাকারের লিক করে দেয়। স্যার প্লিজ, আমাদের একটু সময় দিন, সময় সমস্ত কিছুকেই ঠিক করে নিব। হ্যাঁ, যা করবার করো, কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে। যদি সেই হ্যাকার কোনো তথ্য পাবলিক করে, আর তোমরা এখনই ডার্ক সাইড থেকে নিজেদের নাম মুছে ফেলো, কারণ তোমাদের মধ্যে আর কোনো ভ্যালু নেই এখন। এত বড় নাম দিয়ে ডার্ক ওয়েবে বসে আছো, অথচ নিজেদের সিকিউরিটি সিস্টেমকেই তোমরা ঠিকভাবে সামলাতে পারো না। স্যার প্লিজ এমনটা করবেন না, আমরা সত্যি কিছু সময়ের মাঝে সমস্ত সিস্টেম আবার নিজেদের আয়ত্তে করে নেব। না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি যেটা আদেশ করেছি সেটাই করবে তোমরা এখন। আর না হয় কিন্তু সস্তা হ্যাকার বলে বাজারে বিক্রি করে দিব তোমাদেরকে। তারপর তো বুঝতেই পারছো যে কি হবে তোমাদের। একদম আজীবন জেলের ভাত খেতে হবে। না স্যার, আমরা কালো দুনিয়া থেকে নিজেদের নাম মুছে দিচ্ছি, আপনি প্লিজ ওইসব করবেন না। তাড়াতাড়ি। ওপর থেকে এমন ভয়ানক আদেশ পেয়ে রবার্টসের তার সাথে থাকা সাথীরা আরও ঘাবড়ে যায়। তারা এখন কিভাবে কি করবে কোনো আইডিয়া নেই তাদের কাছে। অন্যদিকে আকাশ কলেজ থেকে ক্লাস শেষ করে বের হচ্ছিল, তখনই তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি জেমস বলছি। কোন জেমস? চিনলাম না তো। ওয়েট, চিনবে। আগে তোমার নিজের নাম পরিচয় দেই। তার আগে বলো, কিছুদিন আগে একটা আইটি সেমিনারে বিজয়ী হয়েছিল তুমি, সেই আকাশ না? জি, আমি সেই ব্যক্তি। তোমার সেই সেমিনারের বিচারক হিসেবে একজন ব্যক্তি ছিল জেমস নামক। আমি সেই ব্যক্তি। ও স্যার, কেমন আছেন আপনি? আছি কোনো রকম, তবে বেশি একটা ভালো নেই। কেন স্যার? আসলে একটা জায়গায় সমস্যায় পড়ে তোমায় ফোন করেছি। জি স্যার, বলুন কী সমস্যা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলবো, কিন্তু তুমি সেই বিষয়ে কাউকে কিছুই বলতে পারবে না। ঠিক আছে স্যার, বলবো না। তুমি হয়তো বেস্ট 11-এর নাম শুনেছ,
যারা ডার্ক ওয়েবের বেস্ট একটা টিম। জি স্যার, অবশ্যই শুনেছি। আর তাদের কাজের দ্রুততা সম্পর্কেও আমি জানি। বর্তমান সময়ে ডার্ক ওয়েবে অনেক ভয়ঙ্কর একটা টিম এই বেস্ট ইলেভেনে। আমি সেই টিমের মেইন লিডার। বেস্ট ইলেভেন আমার কমান্ডে কাজ করে, কিন্তু কিছুক্ষণ আগে অন্য এক হ্যাকার এসে বেস্ট ইলেভেনের পুরো সিকিউরিটি সিস্টেমকে উড়িয়ে দিয়েছে এবং বেস্ট ইলেভেনের সমস্ত কিছুই সে নিজের অধীনে করে রেখেছে। বেস্ট ইলেভেনের কোনো কর্মী তাদের কম্পিউটার ওপেন করতে পারছে না। সবার কম্পিউটার এই হ্যাকার হ্যাক করে নিজের আয়ত্তে করে রেখেছে। সো তুমি কি আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে? কারণ তোমার কাজের কিছুটা দক্ষতা আমি সেদিন দেখেছি। স্যার, বেস্ট ইলেভেনের মতো টিমকে যখন সেই হ্যাকার নাকানি চুবানি খাওয়াচ্ছে, তাহলে আমি তো তার কাছে দুধের বাচ্চা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি, হয়তোবা কিছু একটা করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে, তুমি আমার অফিসে চলে এসো। আমি তোমায় ঠিকানা মেসেজ করে দিচ্ছি। তারপর আমি তোমায় নিয়ে বেস্ট ইলেভেনের কাছে নিয়ে যাব। কিন্তু মনে রেখো, তুমি কিন্তু সেই বিষয়ে কাউকে কিছুই বলতে পারবে না, কারণ বেস্ট ইলেভেনের হ্যাকারকে আজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখেনি। ঠিক আছে স্যার, আমি কাউকেই বলবো না। তারপর ফোনটা রেখে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে গন্তব্যের জন্য রওনা হয়ে গেলাম। মানুষটা আমায় তার অফিসের ঠিকানা মেসেজ করে দিয়েছে। সেখানে পৌঁছাতেই একজন লোক এসে আমায় সেই স্যারের কাছে নিয়ে গেল। সেই স্যার আমাকে দেখেই বসতে বলল। আকাশ, তুমি কি করতে পারবে বলো আমাদের জন্য? স্যার, কি করতে পারবো জানি না, তবে আশা করি কিছু একটা আমি অবশ্যই করতে পারবো। তবে তার জন্য আমার সেই হ্যাক হওয়া কম্পিউটারগুলোর কাছে যেতে হবে। ঠিক আছে, চলো তুমি আমার সাথে। তারপর সে জেমস নামের ব্যক্তিটা আকাশকে নিয়ে বেস্ট এলিফেন্টদের কাছে চলে যায়। আকাশ সেখানে গিয়ে পুরো থতমত খেয়ে যায়, কারণ এত হাই টেকনোলজি সে আর আগে কোনোদিনও দেখেনি। এদিকে 11 জন মাথায় হাত দিয়ে হাই হতাশ করছে। তখন জেমস আকাশকে বলে, এই যে বেস্ট ইলেভেনের কক্ষ, সেখানেই তাদের সমস্ত কম্পিউটার অচল হয়ে পড়ে আছে। ঠিক আছে স্যার, চলুন। আকাশ সেও কক্ষ প্রবেশ করতেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে, কারণ বেস্ট ইলেভেনের কক্ষটা যেন অন্য কারো একটা দুনিয়া। আর এত ভালো মানের কম্পিউটার দেখে তার মাথায় জ্যাম খেয়ে যায়। তাও সে চুপচাপ গিয়ে সে কম্পিউটারের সামনে বসে। আর বেস্ট ইলেভেন এবং সেই জেমস নামক ব্যক্তিটা সহ সবাই আকাশের পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, বেস্ট ইলেভেনের সবার মুখের উপর জকারের মাস্ক পরে রেখেছে। সে তাদের ভিতর থেকে কাউকেই দেখতে পায়নি, কিন্তু তাতে তার কোনো আফসোস বা আক্ষেপ নেই, কারণ তারা কিছু লুকায়িত পরিচিত আছে। তখনই জেমস বলে, নাও আকাশ, কি করবে করো। আকাশ শুরুতেই বিসমিল্লাহ বলে কম্পিউটারে হাত দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় সেই হ্যাকার কোডিংটা, যেটা ছিল এমবি জেড। সেই কোডিংটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ জেড নামের কোডিংটা তার পরিচিত। সে কম্পিউটার থেকে হাত সরিয়ে পাশে থাকা টেবিলের উপর থেকে কলম হাতে নিয়ে নাচাতে শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সেই জেমস নামক লোকটা তাকে বলে, আকাশ, তুমি কি কিছু করতে পারবে না? স্যার, পারা না পারা পরে, তবে স্ক্রিনে যে কোডিংটা ভাসছে আপনারা সেটার মানে জানেন কি? না, আমরা তো এই কোডিংয়ের কোনো মানেই জানি না। স্যার, কোডিংয়ের প্রথম দুই সংখ্যার মানে আমার জানা নেই, তবে জ্যাট মানে কি সেটা আমি অবশ্যই জানি, আর আপনারাও জানেন, তবে হয়তো মাথায় নেই। জ্যাট মানে সেই কুখ্যাত হ্যাকারের কোডিং নাম, যে কিনা 2018 সালে পুরো ইন্টারনেট দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, যে কিনা একদিনে পুরো ডার্ক ওয়েবের 12টা বাজিয়ে দিয়েছিল, যে কিনা ডার্ক ওয়েব থেকে নিয়ে শুরু করে সোশ্যাল জগতের সমস্ত হ্যাকারকে একেবারে নিজের জিম্মায় করে নিয়েছিল। সেই হ্যাকারের কোডিং নামের অ্যালফাবেট ছিল জ্যাট। তারপর সে বহুদিন কালো জগতে রাজত্ব করেছিল। পরে সে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। আর তারপরে বেস্ট ইলেভেনে কালো জগতে নিজের নামের আতঙ্ক ছড়ায়। কিন্তু এখনও সেই জ্যাট ডার্ক ওয়েবে প্রবেশ করলে সমস্ত হ্যাকারের মনে আতঙ্ক ধরে যায়। তাই তারা নিজেদের সমস্ত নাম নিশানা মুছে ফেলে ডার্ক ওয়েব থেকে, কারণ তারা জানে যে তাদের কোনো ইনফরমেশন জ্যাটের চোখে পড়লে তারা শেষ। হ্যাঁ, এবার মনে পড়েছে। ইন্নালিল্লাহ, তার মানে কি এই সেই জেড এইসব করেছে? আকাশের মুখ থেকে জেটের ইতিহাস শুনে বেস্ট এলিফ্যান্ট সহ সবাই ঘাবড়ে যান।
কারণ তারা ভালো করেই জানে যে জেড কত বড় মাফিয়া হ্যাকিং দুনিয়ার জন্য। তারপর আকাশ কম্পিউটার নিয়ে অনেকটা সময় ধরে গোতাগুতি করে, কিন্তু সে কোনো কিছুতেই কম্পিউটার ওপেন করতে পারে না। এখন সে কম্পিউটার MBZ রানিং করছে। আকাশের মাথা যেন পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে এইসব দেখে। তার সাথে সাথে সকলের মাথায় খারাপ হয়ে যাচ্ছে। অবশ্য তাদের মাথা আগে থেকে খারাপ হয়ে আছে। তখনই আকাশ বলে ওঠে, স্যার, আপনাদের কম্পিউটারের ইনফরমেশন কি আর কোনো জায়গায় সেভ করা নেই? হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে আকাশ? স্যার, আমাকে আর 10টা মিনিট সময় দিন ভাবার জন্য। আপনারা প্লিজ আমায় একটু একা ছেড়ে দিন। ঠিক আছে, আমরা সবাই চলে যাচ্ছি। তারপর জেমস এবং বেস্ট এলিফ্যান্ট রুম ত্যাগ করে আর আকাশ ব্যাগ থেকে একটা খাতা বের করে টেবিল থেকে উঠিয়ে নেওয়া কলমটা দিয়ে কিছু একটা লিখে খাতার উপর। তারপর কম্পিউটার আবারও হাত দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। কিন্তু সে থেমে নেই। সেই সোজা বেস্ট এলিফ্যান্টের একটা কম্পিউটার উঠিয়ে নিয়ে সজোরে ফ্লোরের উপর আছাড় মারে। তারপর সজোরে হাসতে থাকে আর সাথে সাথেই বাকি 10টা কম্পিউটার চালু হয়ে যায়। আর তাদের মধ্যে থেকে সেই কোডিংটি চলে গিয়ে একটা ভিডিও চালু হয় 31 সেকেন্ডের, কিন্তু ভিডিওটা কোনো সাউন্ড নেই। ভিডিওটা শেষ হতেই সব কয়টা কম্পিউটার আগের নেই ওপেন হয়ে যায়। অন্যদিকে কিছু ভাঙার শব্দ পেয়ে অফিসার সহ বেস্ট এলিফ্যান্ট দৌড়ে আসে। তারা আস্তে আস্তে সেই ভিডিওটা কেটে যায়, কিন্তু কম্পিউটারে ডেটা বেস সেভ হওয়ায় সিস্টেম চালু থাকায় অটো একটা ফাইল হয়ে সেই ভিডিওটা এসে সেখানে সেভ হয়ে যায়। ভিডিওটা ছিল কোনো একটা মেয়ের ভয়েস। অবশ্য ভয়েসটা অটো কেমিক্যাল টোন ব্যবহার করা হয়েছে। আকাশ তাড়াতাড়ি সেই ফাইলটা ওপেন করে ভিডিওটা আবার প্লে করে আর সাউন্ড একদম বাড়িয়ে দেয়, কারণ আগেরবার সাউন্ড কম থাকায় কিছুই শুনতে পায়নি সে। তাই এবার সাউন্ড একদম বাড়িয়ে দিয়েছে। ভিডিওটাতে একটা মেয়ের মুখোশ পরা ছবি উঠে আসে আর ভিডিওটার সাউন্ড একটা মেয়ের ভয়েস বাজছে। মেয়েটা বেস্ট এলিফ্যান্টকে ব্যঙ্গ করে ভয়েসটা দিয়েছে। হ্যাঁ বেস্ট 11, নাড়িয়ে দিয়েছি তোদের মাথা। তোরা আমায় তালাশ করিস না কখনো, কারণ তোরা আমায় খুঁজে তো পাবি না কখনো। খুঁজে পেলেও পাবি ব্যাঙের ছাতা। আবারও বলছি, তালাশ করিস না তোরা আমার, না হয় কিন্তু নারী শক্তির কাছে হেরে গিয়ে কাটাবি তোরা মাথা। সবাই ভয়েসটা শুনে বুঝে যায় যে মানুষরা তাদের কম্পিউটার হ্যাক করেছে। সে একটা মেয়ে, কিন্তু কারোর যেন বিশ্বাসই হচ্ছে না যে একটা মেয়ে তাদের মতো হ্যাকার পুরো সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। আর অন্যদিকে আকাশ সেই ভয়েস শুনে আবারও সজোরে হেসে ওঠে আর মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে। সবাই ভয়েসটা শুনে বুঝে যায় যে যেই মানুষটা তাদের কম্পিউটার হ্যাক করেছে সে একটা মেয়ে, কিন্তু কারোর এই যেন বিশ্বাসই হচ্ছে না যে একটা মেয়ে তাদের মতো একটা পুরো সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। আর অন্যদিকে আকাশ সেই ভয়ে শুনে আবারও সজোরে হেসে ওঠে আর মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে। তখনই অফিসার জেমস তাকে জিজ্ঞাসা করে, আকাশ, তুমি এমন পাগলের মতো হাসছো কেন? আর কি কারণে তুমি কম্পিউটারটা আছাড় দিয়ে ভেঙে ফেললে? তুমি কি জানো এই কম্পিউটারটা বেস্ট 11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার ছিল? তুমি কি জানো এই কম্পিউটার বেস্ট 11-এর সবচাইতে বড় হাতিয়ার হলো হ্যাকিং জগতের জন্য? এই কম্পিউটার দ্বারাই বাকি 10টা কম্পিউটার কার্যক্রম প্রসারণ করা হতো। স্যার, হাসার কারণটা না হয় অন্য কখনো বলবো। আর তাছাড়া সময় আসলে অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর কম্পিউটারটা ভেঙে ফেলার আসল কারণটাই হলো এটা, যে এই কম্পিউটারটাই বেস্ট 11-এর সবচাইতে ভয়ানক হাতিয়ার। তাহলে তুমি জেনে বুঝে সেটা ভাঙলে কেন? স্যার, আপনি হয়তো এখনও আমার কাজের ধারা বুঝেননি। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। সেই হ্যাকার মেয়েটা বেস্ট 11-এর জন্য অন্য কোনো কম্পিউটারে হাত দেয়নি। সে সোজা একদম গোড়ায় হাত দিয়েছে। সে কোনোভাবেই জানতে পেরেছে যে সে যদি বেস্ট 11-এর হেড হোল্ডারকে বা সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পিউটারটাকে কাবু করতে পারে, তাহলে বাকি কম্পিউটারগুলো তার হাতের মুঠোয় চলে যাবে। তাই সে একদম মেইন পয়েন্টেই হাত দিয়েছে। সে এতটা সময় বেস্ট 11-এর হেড হোল্ডারটাকে নিজের জিম্মায় করে রেখেছে বলেই বাকি সব কয়টা কম্পিউটার
তার হাতের ইশারায় নাচানাচি করেছে। তাই আমি হ্যাড হোল্ডারটাকেই ভেঙে ফেলেছি, যাতে করে তার ভিতরে থাকা প্রোগ্রামগুলো কল হয়ে যায়। কারণ এতটা সময় এই কম্পিউটার সচল থাকায় সেই লেডি হ্যাকার কম্পিউটারের ভিতরে ঢুকে বসেছিল। কিন্তু আকাশ, সেটা তো অন্যভাবে করা যেত। স্যার, এতটা সময় কেউ পেরেছে কম্পিউটারগুলোকে সেই হ্যাকারের হাত থেকে মুক্ত করতে, পারেনি তো কেউ, তাহলে ভবিষ্যতেও পারতো না। কারণ হ্যাড হোল্ডারের অনেক বড় দুর্বলতা হয়তো তার হাতে লেগেছে। তাই সে সহজেই কম্পিউটারের প্রোগ্রামকে হ্যাক করে সব কয়টা কম্পিউটারকে নিজের দখলে করে রেখেছিল এতটা সময়। আর হ্যাঁ, তবে একেবারে অন্য কোনো উপায়ে কম্পিউটারগুলোকে ছুটিয়ে আনা যেত না যে তা না, যেত, বাট সেই সময়ের মাঝে হয়তো সেই লেডি হ্যাকার আপনাদের সিস্টেমের পুরো 12টা বাজিয়ে দিত। তাই এই পদ্ধতি অবলম্বন করা। আর স্যার, আপনি হয়তো অবশ্যই শুনেছেন যে কখনো কাজের মাঝে বাধা আসলে কিছু সময় সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়াই উচিত, না হয় একদম প্রথম থেকে কাজ শুরু করা উচিত। হ্যাঁ আকাশ, আমি বুঝে গিয়েছি তুমি কি বোঝাতে চাইছো। ধন্যবাদ তোমাকে আকাশ। যা বেস্ট ইলেভেন এতটা সময় করতে পারেনি, তা তুমি আধ ঘন্টায় করে দেখিয়েছো। তোমার জন্য অনেক বড় উপহার রয়েছে। আকাশ, তুমি চাইলে আমাদের বেস্ট ইলেভেনে হয়ে কাজ করতে পারো। আকাশ জেমস আমার মানুষটার মুখে বেস্ট ইলেভেনের হয়ে কাজ করার কথা শুনে চমকে ওঠে, কারণ সে এত বড় হ্যাকারের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু সে পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি হাসি দেয়। কি হয়েছে আকাশ, হাসছো কেন? স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। কিন্তু স্যার, আমি এত বড় বড় মহান হ্যাকারদের সাথে কাজ করার মতো যোগ্যতা রাখি না। আমার মাঝে যদি সত্যি যোগ্যতা থাকতো, তাহলে আমি আপনাদের ক্ষতি না করা ছাড়াই উপকার করতাম, কিন্তু সেটা আমি করতে পারিনি। আমার মাঝে সত্যি কোনো কিছু নেই স্যার। আর তাছাড়া আমি একজন স্টুডেন্ট, আমার পড়ালেখার পিছনেও সময় দিতে হয়। তাই হয়তো সব কিছু মিলিয়ে কাজ করা সম্ভব হবে না আমার কাছে। আমাকে ক্ষমা করবেন স্যার। আকাশ, তোমার মতন মানুষ আমি আমার বাপের জন্ম দেখিনি। কারণ ডার্ক ওয়েব পুরো ইলেভেনের নামে কাঁপে। এই বেস্ট ইলেভেনে আসার জন্য অনেক বড় বড় হ্যাকাররা মনের মাঝে বিশাল আকাশ আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। আর সেখানে তুমি কাজ করার সুযোগ পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করছো। ঠিক আছে, যাও, তোমায় আর জোর করব না আমি। যদিও তোমার কাজে আমি মুগ্ধ, কিন্তু তোমার পড়ালেখার বিষয়টার জন্য আর জোর করলাম না। ধন্যবাদ স্যার আমার বিষয়টাকে বোঝার জন্য। তবে হ্যাঁ, কখনো আমাকে সাহায্য করার জন্য ডাকলে এসো কিন্তু। অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, চলো, তোমায় আমি ছেড়ে দিয়ে আসি। না না স্যার, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। শিওর? অবশ্যই স্যার। আকাশের কথা শুনে জেমস নামক লোকটা পকেট থেকে ছোট্ট একটা টাকার বান্ডিল নিয়ে আকাশের হাতে চেপে দেয় আর বলে, এটা আমি তোমায় খুশি হয়ে দিয়েছি, তুমি কিছু মনে করো না। লোকটার বিননীয় ভাব দেখে আকাশ আর কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে বের হতেই তার নাম্বারে একটা ফোন আসে। সে স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করে হ্যালো বলে। কি রে, কি খবর তোর? একটা মেয়ে তাকে ফোন করেছে। জি, আলহামদুলিল্লাহ ভালো। বাট আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে, আমাকে চিনতে পারলি না? এত তাড়াতাড়ি ভুলে গেছিস আমায়? আসলে আসলে দুর্বল মস্তিষ্কের মানুষ তো, তাই মাথায় বেশিক্ষণ কিছু থাকে না। সো কে আপনি? পরিচয়টা দিলে খুশি হতাম। কে হতে পারি? আইডিয়া কর তো। আমি সত্যি বলছি, আমার মনে পড়ছে না। আর আইডিয়া করতে পারলে তো অবশ্যই কারো না কারোর নাম বলতাম। আরে, আইডিয়া তো কর। পরে যদি মনে করতে নাই পারিস, তাহলে না হয় নিজের পরিচয়টা দিব। উম, নাম ধরে যেহেতু ডাকছেন, তাহলে অবশ্যই পরিচিত কেউ হবেন। কে হতে পারেন? কে হতে পারেন? ধুর, মনে হয় মনে পড়ছে না। প্লিজ পরিচয়টা দিন। আরে, আমি বেহরোজ। কোন বেহরোজ? আরে, তাও মনে করতে পারছিস না তুই? আমি তোর স্কুল ফ্রেন্ড বেহরোজ। আরে তুই, হঠাৎ তুই আমায় ফোন করলি কি করে? আর আমার নাম্বার বা পেলি কোথায়? পেয়েছি, যে কোনো একজন থেকে নিয়েছি। বাপরে, কতদিন পর ফোন দিলি। হুম, 4 বছর পর তোর সাথে আমার যোগাযোগ হচ্ছে। সেই যে স্কুল বেলা শেষ হওয়ার পর হারিয়েছিস,
তারপর আর কখনো খবরও নিসনি আমার। আরে কি করে খবর নেব বল? আমি অনেক কয়বার তোর নাম্বারে ফোন দিয়েছি, বাট সেটা বারবারই বন্ধ এসেছে, তাই আমি আর ফোন দেইনি। আচ্ছা বল, কি অবস্থা তোর? কোথায় আছিস তুই? আর কি করছিস এখন? এই তো ভালোই আছি। আর আছি বলতে কিছুদিন হলো ঢাকায় খালার বাসায় এসেছি। তুই তো জানিস, স্কুলে পড়াশোনা শেষ হওয়ার পর বাবা মা আমায় চট্টগ্রামে নিয়ে আসে। তারপর সেখানে নিয়ে একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দেয়, আর সেখানে কলেজ লেভেল শেষ করে চট্টগ্রাম ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। যাক, ভালোই হয়েছে। হুম, আচ্ছা চল কাল দেখা করি। হুম, দেখা তো অবশ্যই করব। আজ এতদিন পর ঢাকায় এসেছিস, দেখা না করলে কি চলে বল? তো কখন দেখা করবি? কাল সকাল 10টায় রমনায় চলে আসিস। কাল না হয় তোর জন্য ক্লাস করব না। ঠিক আছে। তারপর আকাশ বেহরোজের সাথে কথা বলে ফোন রেখে দেয়। তারপর বাসায় চলে যায়। রাতের বাজে 8টা। হুট করে কে যেন বেস্ট ইলেভেনের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় যে বেস্ট ইলেভেন একজন লেডি হ্যাকারের হাতে শিকার হয়েছে। সেই নিউজ মুহূর্তের মাঝে সারা দেশে ভাইরাল হয়ে যায়। সমস্ত টিভি নিউজে একের পর এক প্রচার হচ্ছে। মানুষজন বিভিন্নভাবে সরকারি ক্ষমতার কর্মকর্তা এবং আইসিটি বিভাগের প্রধান কর্মকর্তাকে জেরা করতে শুরু করে যে দেশের সবচাইতে বড় হাতিয়ার বেস্ট এলিফেন্ট টিম যদি একজন হ্যাকারের হাতে শিকার হয়, তাহলে আহমেদের মতো সাধারণ মানুষ কি করবে? কারণ দেশের সমস্ত সিকিউরিটি সিস্টেমকে বেস্ট এলিফেন্ট প্রোটেক্ট করেছে। সেখানে তারাই যদি নিজেদের প্রোটেক্ট করতে না পারে, তারাই যদি নিজের হ্যাকারদের শিকার হয়, তাহলে দেশের কি হবে? আর দেশের মানুষেরা বা কী হবে? দেশের মানুষ তো সেফ না তাহলে। সে লেডি হায়ারের তো যে কোনো সময় ব্যাংকের সিকিউরিটি সিস্টেমকে ব্যান করে বা হ্যাক করে বিশাল অ্যামাউন্টের টাকা হাতিয়ে নিতে পারে। আবার কেউ কেউ বলছে যে দেশের প্রোগ্রামাররাই নিজেদের প্রোগ্রামকে সামলে রাখতে পারে না, তারা আবার দেশকে বাহিরের দেশ হ্যাকারদের থেকে কী করে রক্ষা করবে? মোট কথা বেস্ট ইলেভেনের নাম খানিকক্ষণের মাঝে মানুষ ধোলায় মিশিয়ে দেয়। সমস্ত সোশ্যাল সাইটগুলোতে বেস্ট ইলেভেনকে নিয়ে মানুষজন টহল করতে শুরু করে দেয়। যে বেস্ট ইলেভেনের মানুষ চোখের মনি ছিল, সেই বেস্ট ইলেভেনের সম্মান এখন মানুষের পায়ের কাছে এসে নেমেছে। আইসিটির প্রধান যিনি জেমসের সিনিয়র, তিনি এইসব দেশে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে যে তিনি রাত 10টায় অনেক কয়টা টিভি চ্যানেল থেকে লাইভে আসবেন। তিনি অনেক কয়টা টিভি চ্যানেলের রাত 10টায় তার কার্যালয়ে আমন্ত্রণ করেছেন। লাইভে কোডিং সিস্টেম চালু থাকবে। কারো যদি কোনো ধরনের হ্যাক নিয়ে সমস্যা হয় বা কেউ যদি বেস্ট ইলেভেনের মতো সে হ্যাকারের হাতে শিকার হয়, তাহলে তারা কলের মাধ্যমে সেসব জানাতে পারে। কিন্তু মানুষজন সবার আক্রমণাত্মকভাবে সে সময় অপেক্ষা করছে। আইসিটি প্রধান রাত 10টায় লাইভে আসতেই মানুষ তিনাকে লাইভ কল দিলেই গালাগালি দিতে শুরু করে, কারণ লাইভে কলিং সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। তিনি মানুষের গালাগালি খেয়ে দেশের উগ্র মস্তিষ্কের মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু সবাই তো ক্ষিপ্ত বেস্ট ইলেভেনের প্রতি, তাই কেউ তিনার কথা শুনতেই রাজি নন। অকাট্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে মানুষ, আর তিনি শেষমেশ না পেরে লাইভে চুপচাপ বসে আছে। অন্যদিকে জেড ডার্ট ওয়েবে প্রবেশ করছে জানতে পেরেই সমস্ত হ্যাকার নিজেদের গাঁটটি গোস্তা গোল করে পালাতে শুরু করে। কিন্তু জেড তার আগেই সমস্ত ডার্ট ওয়েবে পুরো সহানঘাত বানিয়ে ফেলেছে, কারণ তার কানেও সেই খবর পৌঁছে গিয়েছে যে কেউ বেস্ট ইলেভেনের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করেছে। কিন্তু এতে তার কোনো আপত্তি নেই। তার আপত্তি হলো সে হ্যাকারের নামের অ্যালফাবেট ব্যবহার করেছে। সেই ডার্ট ওয়েবে তো তছনছ করে দিয়েছে। সাথে আইসিটি প্রধান সেই সব চ্যানেল থেকে লাইভে এসেছে, যেই সব চ্যানেলের সিস্টেমকে নিজের কবলে নিয়ে নেয়, আর সে নিজেই পরে সেই চ্যানেল থেকে মাস্ক পরে লাইভে চলে আসে। সমস্ত চ্যানেল থেকে জেডের লাইভ চলছে। তারপর জাস্ট
মেকানিক্যাল টোন ব্যবহার করে কথা বলতে শুরু করে। অবশ্যই সে লাইফে এসে বেশি কিছু বলে না। সেই লেডি হ্যাকারের উদ্দেশ্যে শুরু করে একটি কথা বলে। बाप बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गया तो फिर हो जाएगा दंगा। জেডকে লাইভে দেখে সবার বুক ধুকপুক ধুকপুক করে কাঁপতে শুরু করে, কারণ জেড কোনো মানুষ না, সে হ্যাকার জগতের সবচাইতে ভয়ঙ্কর রাওয়ান। তার সামনে কারোর খাবার নেই। সে মুহূর্তের মাঝে কয়েক শত হ্যাকারের পায়ের নিচে রেখে পিষে মেরে ফেলতে পারে। অবশ্যই সে সেটা বহু আগেই করিয়ে দেখেছে। তবে লেডি হ্যাকারও কম না, সে সামনে ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে। তারপর সে লাইভ কেটে দিয়ে চলে যায়। জেড লাইভে আসার পর থেকে যে মানুষের মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে, সে আতঙ্কে সবাই এখনও আতঙ্কিত হয়ে আছে। বিশেষ করে ডার্ক সাইড হ্যাকারদের। ডার্ক সাইডের হ্যাকাররা হতাশ হয়ে আছে জেটের আচরণে, কারণ তাদের সমস্ত কিছুই এখন জেটের দখলে। অন্যদিকে জেড ডার্ট ওয়েবে রান করছে। সে পুরো ডার্ট ওয়েব তছনছ করে দিয়েছে। ডার্ট ওয়েব বাংলাদেশের সার্ভারের কোনো নেই, সব কয়টাকে সে গিলে খেয়ে নিয়েছে। আর বেস্ট 11 তো বহু আগেই ডার্ক সাইড থেকে নিজেদের নাম নিশানা মুছে নিয়েছে। যে সারা রাত বসে বসে ডার্ক ওয়েব থেকে সেই সকল হ্যাকারদের সিস্টেম হ্যাক করে তাদের প্রোগ্রামের ঘাটতে থাকে। সে সবাই কম্পিউটার প্রবেশ করে একজনের তালাশ করে। সে হলো সেই হ্যাকার যাকে খুঁজে পেয়ে 12টা বাজিয়ে দিবে। কিন্তু সে সারা রাত হ্যাকারদের প্রোগ্রাম চেক করেও সে লেডি মাফিয়াকে খুঁজে পায় না। তার মাথায় যেন আগুন জ্বলছে। সেই রাগে কটমট করতে থাকে। রাগে কটমট করতে করতে কিছুক্ষণ পর সে নিজেই শান্ত হয়ে যায়। পরে সে কালো জগতে সবাইকে তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়। সবাই তো মহা খুশি নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়ে, কিন্তু তারা এটা জানে না যে জেড তাদের সিস্টেমের মাঝে কিছু একটা করে রেখেছে। আবার সেই জেড ডার্ট ওয়েবের রেটিংয়ে চলে আসে। ডার্ট ওয়েবে জেটের নামে গুঞ্জন শুরু হয় যে কালো জগতের রাজা হলো জেট। হ্যার জন্য আরেকজনের সাথে ওয়ার করলেও জেটের সাথে ওয়ার করার কথা কেউ ফুলেও মাথায় আনবে না, কারণ সবাই জানে যে জেটের সাথে লাগতে গেলে তাদের নাম নিশানাও মুছে যাবে ডার্ক সাইড থেকে। অপরদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে রমানের উদ্দেশ্যে রওনা হয়। সে ঘর থেকে বের হতে বেহারুজ তাকে ফোন করে। কি রে, কোথায় তুই? এই তো বাসা থেকে বের হয়েছি। আচ্ছা শোন, তাড়াতাড়ি রমনায় চলে আয়, আমিও বাসা থেকে বের হয়েছি। আসছি। আকাশ একটা রিক্সা নিয়ে রমনায় চলে গিয়ে বেহারুজের সাথে দেখা করে। বেহারুজ আকাশের আগেই রমনায় পৌঁছে গিয়েছে। বেহারুজ আকাশকে দেখতে পেয়ে বসা থেকে উঠে এসে তাকে জড়িয়ে ধরে। বেহারুজে এমন আচরণে আকাশ থতমত খেয়ে যায়। তবে সে শান্ত মাথায় বেহারুজকে বলে, কিরে এভাবেই হঠাৎ জড়িয়ে ধরলি যে? আরে আজ এত বছর পর তোর সাথে দেখা, কত আবেগ জমে আছে জানিস তুই, তাই জড়িয়ে ধরেছি তোকে। ও এবার তো স্যার, আর কতটা সময় জড়িয়ে ধরে থাকবে? বেহারুজ আকাশকে ছেড়ে দেয়। তারপর দুজন মিলে রবরার একটা গাছের নিচে বসে। দুজনেই বসে বসে অনেকটা সময় নিজেদের ভাবমূর্তি শেয়ার করে, কারণ আজ অনেকদিন পর তাদের দেখা হয়েছে। আকাশ তাকে জিজ্ঞাসা করে, কিরে আর কতদিন তুই এই শহরে থাকবি? বেহারুজ আকাশের কথার কোনো উত্তর দেয় না, না দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে তার দিকে। বেহারুজের এমন আচরণে আকাশের কেমন যেন একটু লাগলো। সে হাত দিয়ে বেহারুজকে নাড়া দেয় আর বলে, কি রে, কি হয়েছে তোর? বেহারুজ এবার কোনো উত্তর দেয় না, কিন্তু সে উত্তর না দিলেও অদ্ভুত একটা কাজ করে। সে সোজা মাথা নিয়ে গিয়ে আকাশের কাঁধে রাখে। বেহারুজের আচরণে আকাশ এবার চমকে ওঠে। কিরে কি হয়েছে তোর? তুই সেই কখন থেকে অদ্ভুত আচরণ করছিস? আমার সাথে সাথে আমায় জড়িয়ে ধরলি, তার উপরে আবার এখন আমার কাঁধে মাথা রাখলি। তোর আচরণ দেখে মনে হচ্ছে আমি তোর বফ। এই তোর এইসব আচরণের কথা তোর বয়ফ্রেন্ড জানতে পারলে কষ্ট পাবে না বুঝি? আরে তেমন কেউ থাকলে না কষ্ট পাবে?
মানে কি তুই প্রেম করিস না? না, কিন্তু কেন? কারণ হলো আমার জীবনে অনেক বড় একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা এখনো আমার পূরণ হয়নি, তাই আমি প্রেম করি না। আর তাছাড়া অবশ্য একজনকে অনেক আগে থেকেই ভালো লাগে আমার, তাই কখনো এসবে জড়াইনি। কিসের ইচ্ছে? আর কাকে তোর পছন্দ? ইচ্ছের কথা তো বলা যাবে না, কারণ সেটা একদম পার্সোনাল। আর কাকে পছন্দ করি সেটাও বলা যাবে না। আরে একটা তো বল। ইচ্ছেটা পার্সোনাল দেখে হয়তো বললি না, কিন্তু পছন্দের কথাটা তো বন্ধু হিসেবে আমায় বলতে পারিস। আচ্ছা আকাশ, তুই কি সেই আগের মতো গাধাই থেকে যাবি? মানে? মানে কি বুঝিস নাই তুই? না, বুঝি না তো। আর তুই যদি আমাকে বুঝিয়ে নাই বলিস, তাহলে বুঝবো কি করে বলতো? আচ্ছা চোখ বন্ধ কর, আমি বলছি তোকে। আরে আজীব তো। কি শুরু করলি তুই? তুই তোর পছন্দের কথা বলবি, এতে আমি চোখ বন্ধ করব কেন? হাজিব আমি না, আজীব হলে তুই। কারণ সব কথায় তোর প্রশ্নবোধক চিহ্নটা থাকবেই থাকবে। কখনো প্রশ্ন ছাড়া কারোর কথা মানতে পারিস না তুই। আচ্ছা ঠিক আছে, যা, চোখ বন্ধ করলাম। আকাশ চোখ বন্ধ করতে বেহরোজ আকাশের একদম কাছে গিয়ে তার ঠোঁটের মধ্যে স্পর্শ করতে শুরু করে। বেহরোজের নরম ঠোঁট জোড়া সে ইচ্ছে করে আকাশের ঠোঁটের সাথে মিশিয়ে দিয়েছে। বেহরোজের এমন আচরণে আকাশ আবারও চমকে ওঠে, কিন্তু সে কিছু বলার মতো অবস্থাতে নেই। সে পুরো শকড হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বেহরোজ নিজের আকাশের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নেয় আর বলে, এবার বুঝেছিস কে সেই মানুষ? এবার আকাশ চুপ করে আছে। বেহরোজের বোবা জিন এবার তার উপরে সবার হয়েছে। কি হলো, কথা বল। বেহরোজ, তুই এখনো আমায় পছন্দ করিস? হুম। কিন্তু কেন? কেন মানে? এটা কি ধরনের প্রশ্ন শুনি? মানে হলো, কি দেখে তুই আমায় পছন্দ করিস? কারণ তোর আচার আচরণ আমার খুব ভালো লাগে। আর তুই মানুষটা অন্যান্য মানুষের থেকে পুরোপুরি আলাদা। যেখানে স্কুল লেভেলে সবাই প্রেম নিয়ে মেতে থাকতো, সেখানে তুই কোনো মেয়ের ধারে কাছেই মিশতি না। তাই সেই তখন থেকে তোকে আমার খুব পছন্দ। ও, কিন্তু আমি তো তোকে নিয়ে কখনো সেইভাবে চিন্তা করিনি। চিন্তা করিসনি তো, এখন থেকে কর। না, এটা আমি পারবো না, কারণ এসবের মাঝে আমি নেই। আর হ্যাঁ, তবে তুই যদি চাস, তোর পড়ালেখা শেষ হওয়ার পর আমার বাসায় বিয়ের জন্য কথা বলতে পারিস। তখন আমার আর আপত্তি থাকবে না। একদম থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দিব বেয়াদব। তুই কি আজীবন এই খ্যাত থাকবি বলে শপথ নিয়েছিস নাকি? হুম হুম। আর তোর বাসায় কি করতে আমি বিয়ের প্রপোজাল পাঠাবো? কখনো শুনেছিস কোনো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বিয়ের প্রপোজাল দেয়? আসলে হলো যে, এই রাখ তোর আসলে টাসলে। সোজা এখন থেকে তুই আমার সাথে রিলেশন করবি, আর বিয়ের সময় হলে সোজা আমার বাসায় গিয়ে বাবার কাছ থেকে আমার হাত চাইবি। আচ্ছা। হুম। চল, তোকে নিয়ে এবার কোনো একটা রেস্টুরেন্টে যাব। আকাশের কোনো কথা বলে না। সে চুপচাপ বেহরোজের পাশে একটা রেস্টুরেন্টে যায়। দুজনে বসে বসে খাবার খাচ্ছে। তখনই আকাশের ফোনে একটা ফোন আসে। ফোনটা তার পরিচিত মানুষই করেছে, আর সেই মানুষটা হলো জেমস। সে ফোনটা রিসিভ করে সালাম দেয়। জেমস সালামের উত্তর দিয়ে তাকে বলে, আকাশ, তুমি ইমিডিয়েটলি একটু আমার অফিসে আসো তো। আইটির প্রধান আমার অফিসে এসেছে। অনেক বড় একটা ঝামেলা হয়েছে। তুমি তো জানোই যে বেস্ট ইলেভেনের মান সম্মান পুরো ধুলোয় মিশে গিয়েছে। তার উপরে আইসি প্রধানের অনেক বড় একটা সমস্যা হয়েছে। সেই সমস্যার সমাধান বেস্ট ইলেভেনরাও করতে পারছে না। আমার মনে হয় তুমিই পারবে সেটা সমাধান দিতে। স্যার, আমি কি করে সব সমস্যার সমাধান বের করব? আগেরবার না হয় মিরাক্কেল ঘটেছে আমার সাথে, প্রতিবার তো স্যার সেই মিরাক্কেল ঘটবে না। আরে আসো তো তুমি একবার। তুমি পারো না পারো সেটা পরের ব্যাপার, আগে তুমি অফিসে আসো। ঠিক আছে স্যার, আমি আসছি। এই বেহরোজ আমার অনেক প্রয়োজনীয় একটা কাজ পড়ে গেছে। আমি পরে তোর সাথে দেখা করব। আর আমি বিল দিয়ে দিচ্ছি। তুই খেয়ে দে, খালার বাসায় চলে যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে রেস্টুরেন্টে এনেছি। সব বিল আমিই দিব। আচ্ছা ঠিক আছে, যা তুই দিস। এবার আমি চললাম।
আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জেমসের অফিসে চলে আসে। সে জেমসের অফিসে আসতেই তাকে দারোয়ান আগের দিনের ন্যায় জেমসের কাছে নিয়ে যায়। সেখানে সেই আইসিটি প্রধান এবং আরও কয়েকজন লোক রয়েছে। জেমস আকাশকে দেখতে পেয়ে বলে, আকাশ, গতকাল সেই মেয়ে আমাদের স্যারের ল্যাপটপ হ্যাক করে নিয়েছে। প্লিজ তুমি কিছু একটা করে স্যারের ল্যাপটপটা ফিরিয়ে আনো। স্যার, আমি কিভাবে কি করব? কাল তো দেখলেন, এই যে আমি একটা কম্পিউটার নষ্ট করে তারপর বাকিগুলো ফিরিয়ে এনেছি, কিন্তু আজ কিভাবে কি করব? আকাশ, তা আমি জানি না। আমি শুধু জানি তুমি পারবে। স্যারের ল্যাপটপের ডেটাবেজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। সেসব যদি সেই লেডি হ্যাকার ভাইরাল করে দেয় তাহলে স্যারের অনেক বড় বিপদ হবে, সাথে আমাদেরও অনেক বড় বিপদ হবে, কারণ এমনি আমার নাম ধুলোয় মিশে গেছে। তার উপরে স্যারের ল্যাপটপ হ্যাক করার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ালে পুরো কলঙ্ক লেগে যাবে, আর গুরুত্বপূর্ণ তথ্য ভাইরাল হলে তো আর কোনো কথাই নেই। স্যার, জানি না কিভাবে কি করব, তবে যেহেতু আপনি আমার উপর ভরসা করেছেন, তাহলে দেখি কিছু একটা করতে পারি কি না। তবে হ্যাঁ, কিছু ইনফরমেশন দরকার আমার। ল্যাপটপের সিকিউরিটি সিস্টেম হ্যাক হওয়ার পূর্বে কোনো মেল বা কিছু এসেছে কি না, নাকি স্যার কোনো লিঙ্কে ক্লিক করায় স্যারের ল্যাপটপ হ্যাক হয়েছে। আমার সেই ইনফরমেশনটুকু লাগবে। মানে হলো, ল্যাপটপ হ্যাক হওয়ার পূর্বে স্যার ঠিক শেষ কোন কাজটা করেছে। আকাশের প্রশ্ন শুনে আইটিসির প্রধান বলে, আমার কাছে একটা মেইল আসে যার মধ্যে হ্যাকারদের নিয়ে ব্যঙ্গ করে কিছু লিখে পাঠায় সেই লেডি হ্যাকার, যার মাঝে লিখেছিল, ব্যাংক 11 এবং দেশের সমস্ত পাতি হ্যাকারদের কোনো খাওয়া নেই এখন, তাদের দিন শেষ। বাচ্চারা, তোমরা এবার ঘুমিয়ে পড়ো, তোমাদের গ্র্যান্ডমাদারকে এবার একটু খেলতে দাও। তারপর আমি লেখাটা পড়ে শেষ করতে ল্যাপটপ হ্যাক হয়ে যায়। প্রধান স্যারের কথা শুনে আকাশ পুরো মাথায় রক্ত উঠে যায়। সে আর কোনো কথা না বলে একটা চেয়ার নিয়ে প্রধানের ল্যাপটপের সামনে বসে। তারপর টেবিলে থাকা প্রধানের ল্যাপটপ নিয়ে অন্যদিকে ঘুরে সে নিজের মতো কাজ করতে আরম্ভ করে। সে বুলেট গতিতে টাইপিং করতে থাকে ল্যাপটপের কিবোর্ডে। কিছুক্ষণ পর সে ল্যাপটপটাকে সবার দিকে ঘুরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে আগে ফোঁস করতে করতে সোজা জেমসের অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে সে নিজেকে আড়াল করে ফেলে। এইদিকে ল্যাপটপের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে জেমসের অফিসে থাকা সমস্ত লোকজন, কারণ আকাশ অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়ে গেছে আইটিসি প্রধানের ল্যাপটপে। সবার চোখ বড় বড় করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কারণ সে হ্যাকারদের মিলন মেলা লাগিয়ে দিয়েছে প্রধানের ল্যাপটপে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আকাশ ল্যাপটপটাকে সবার দিকে ঘুরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে আগে ফসফস করতে করতে সোজা জেমসের অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে যেই নিজেকে আড়াল করে ফেলে। এইদিকে ল্যাপটপের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে জেমসের অফিসে থাকা সমস্ত লোকজন, কারণ আকাশ অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে আইসিটির প্রধানের ল্যাপটপে। সবাই চোখ বড় বড় করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কারণ সে হ্যাকারদের মিলন মেলা লাগিয়ে দিয়েছে প্রধানের ল্যাপটপে। আইটিসি প্রধান এবং জেমসের মুখের বুলি বন্ধ হয়ে গিয়েছে। সবাই হতবাক হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কারণ কি করে কি হয়ে গেল এটা সে কারণ কি করে গেল এটা সেই ছেলে। কারো তো মাথায় যেন কিছুই কাজ করছে না। ল্যাপটপ দিয়ে এত ভয়ঙ্কর কাজ কি করে করলো এই ছেলে? আসলে ল্যাপটপকে উন্নত মানের কম্পিউটার দিয়েও তো এমন কাজ করা সম্ভব নয়। আর সে যেই কাজটা করেছে সেটা তো কোনো দু চারটা কথা নয়। আইসিটি প্রধান অবাক ভঙ্গিতে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর জেমসের কাছে গিয়ে বলে, কে এই ছেলে, আর কিভাবে তাকে তুমি পেয়েছো? স্যার, এই ছেলে একটা সেমিনারে বিজয়ী হয়েছিল, যেই সেমিনারে আমি বিচারক হিসেবে ছিলাম, তাই সেখানে থেকেই ছেলেটাকে আমি চিনি। জেমস, আমার যে করে হোক এই ছেলেকে লাগবে, আর তোমাদের বেস্ট 11-এর হেড এই ছেলেকে বানিয়ে দাও। সে কত ভয়ানক হলে আমার এই ছোটোখাটো ল্যাপটপ দিয়ে এতগুলো হ্যাকারের প্রোগ্রামকে সে হ্যাক করে নিতে পারে। কম করে হলেও হাজারখানেক হ্যাকারের প্রোগ্রামকে সে নিজের কবলে করে নিয়েছে। ছেলেটার কাজকর্ম দেখে আমার নিজের উপর থেকেই আস্থা উঠে যাচ্ছে। কী করে সম্ভব এটা? আজ পর্যন্ত বেস্ট 11-এর সদস্য পর্যন্ত কোনো লিঙ্ক বা কুলু ছাড়া কারো সিকিউরিটি সিস্টেম ভাঙতে পারেনি। সেখানে এই ছেলে মুহূর্তের মাঝে এত শত হ্যাকারের 12টা বাজিয়ে দিয়েছে।
মিস্টার জেমস, যে করে হোক এই ছেলেকে আমার চাই। প্রথমে তাকে দেখে আমার কোনোভাবেই মনে হয়নি যে সে কিছু করতে পারবে, কিন্তু পরবর্তীতে সে আমাদের সবাইকে গোলকধাঁধার মাঝে ফেলে দিয়েছে তার কাজ দেখে। মিস্টার জেমস, এ ছেলে কোনো সাধারণ ছেলে না। এ ছেলে হয়তো হ্যাকিং জগতে অনেক বড় মাফিয়া। এ ছেলে চাইলে শত শত হ্যাকারকে হাতের ইশারায় নাচাতে পারে, যা তার কাজকর্ম দেখে বুঝতে বাকি নেই আর। সো এ ছেলেকে যে করে হোক বেস্ট 11-এ চাই আমি। স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। হয়তো সে কাকতালীয়ভাবে কিছু করে ফেলেছে, কারণ ছেলেটার চালচলন একদম ভিন্ন। তার কাছে সব ঊর্ধ্বে হলো পড়ালেখা, আর এই ছেলে কালো দুনিয়ার বাদশা হবে কি করে? মিস্টার জেমস, আপনাদের মতন গোবর আওলা মাথার জন্য আজকে বেস্ট 11-এর এই অবস্থা। আমার ল্যাপটপ বেস্ট 11-এর ল্যাপটপকে এই ছেলেই সেই লেডি হ্যাকারের হাত থেকে উদ্ধার করেছে। কই আপনারা নিজেরা পেরেছেন সেই লেডি হ্যাকার থেকে কম্পিউটার উদ্ধার করতে, না বেস্ট 11 পেরেছে? কোনটা? না স্যার, কেউ পারেনি। তাহলে এই ছেলেকে এতটা হালকাভাবে নেওয়ার কি আছে? যেই ছেলে হ্যাকারের হাত থেকে ল্যাপটপ ছুটিয়ে আনতে পারে, যেই ছেলে মুহূর্তের মাঝে কয়েক শতাধিক হ্যাকারের প্রোগ্রাম হ্যাক করে হ্যাকারের মিলন ঘটাতে পারে, আমার এই ছোটোখাটো ল্যাপটপে, সে কোনো সাধারণ মানুষ না। সে অবশ্যই কালো জগতের অনেক বড় বাদশা। সো তাকে বেস্ট 11-এ আনার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আমি কথা বলবো সেই ছেলের সাথে। সেই ছেলের সাথেই কথা বলে তাকে আমার অফিসে নিয়ে আসবেন। আর এখন চলেন, যাদের প্রোগ্রামকে সেই ছেলে হ্যাক করেছে তাদের মাঝে সেই লেডি হ্যাকারকে তালাশ করি। আর শুধু লেডি হ্যাকারই না, যারা কালো বাজারের ব্যবসা করে এবং অবৈধ কিছুর সাথে জড়িত আছে তাদেরকেও আমরা খুঁজে বের করব। তারপর তাদের সিস্টেম ট্র্যাকিং ছেড়ে দেব। আর যখন সময় হবে তখন তাদের ইনফরমেশন পুলিশের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার। তারপর জেমস আইপি প্রধানের ল্যাপটপ নিয়ে লেডি হ্যাকারের তালাশ করতে থাকে, সাথে বেস্ট 11রাও তালাশ করছে। এদিকে আকাশ প্রধানের ল্যাপটপ এত বড় একটা কাণ্ড করে নিশ্চিন্তে বাসায় এসে ঘুমাচ্ছে। তার মাথায় প্রচণ্ড রাগ উঠে আছে সেই কথাগুলো শোনার পর থেকে, কারণ লেডি হ্যাকারের সবাইকে ব্যঙ্গ করে নিজেকে দেবতা দাবি করায় যেন আকাশ কোনোভাবে মেনে নিতে পারেনি, তাই সে এত বড় কাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে জেমসের হাতে কিছু একটা লাগে। সে মানুষের প্রোগ্রামে ঢুকে দেখতে দেখতে একজনের প্রোগ্রামে সে কিছু একটা দেখতে পায়, যেটা দেখে তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই হ্যাকার হবে। কারণ তার চোখে একটা জিনিস পড়ে, আর সেই জিনিসটা হলো 1098 জিবির একটা ফাইল। বেস্ট 11-এর প্রোগ্রামিং সিস্টেমও এমন একটা ফাইল রয়েছে যে ফাইলটাও 1098 জিবির। জেমসের পাশেই প্রধান বসে আছে, সে তিনাকে ডেকেই বলে, স্যার, একজনের সিস্টেমে সন্দেহজনক কিছু একটা পেয়েছি। তার কাছেও সেম এই ওয়েটের ফাইল, যে এই ওয়েটের ফাইল বেস্ট 11-এর কাছে রয়েছে। আর তাছাড়া সাধারণ কোনো মানুষ বা নর্মাল কোনো হ্যাকার এত বড় জিবির ফাইল ব্যবহার করবে না। ঠিক আছে, ফাইলটাতে ঢুকে দেখো কি আছে এতে। জেমস প্রধানের কথা মতে ফাইলে ক্লিক করতেই দেখে সেই ফাইলের ভিতরে আরেকটা ফাইল রয়েছে যার নাম হলো ব্যাংক 11। জেমস এবং প্রধান ফলোয়ারের নাম দেখে বুঝে ফেললো এই কম্পিউটারের মালিক, কারণ সেই লেডি হ্যাকারে বেস্ট 11কে ব্যঙ্গ করে ব্যাংক 11 নামে ভিডিও পাঠিয়েছিল। জেমস তাড়াতাড়ি সেই ফোল্ডারে ঢুকে কি আছে ভেতরটা চেক করতে থাকে। তখন তারা দেখতে পায় যে তাদের পুরো ডেটাবেসকে লেডি হ্যাকার নিজের কাছে কপি করে রেখেছে। শুধু তাই নয়, সেই লেডি হ্যাকার তাদের প্রোগ্রামের মাঝে ঢুকে বসে আছে, এবং এইসব দেখে জেমস পুরো থতমত খেয়ে যায়। আইটিসি প্রধানও অবাক হয়ে আছে এই মেয়ের কাজকর্ম দেখে, কারণ একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাকিং দুনিয়ায় তা এই মেয়ের কাজকর্ম না দেখলে তারা কখনোই বুঝতে পারতো না। জেমস তাড়াতাড়ি কোনো কিছু না ভেবেই সেই লেডি হ্যাকারের কাছ থেকে ব্যাংক 11 নামক ফোল্ডারটা ডিলিট করে দেয়। তারপর সে ভালো করে ঘাঁটতে থাকে লেডি হ্যাকারের প্রোগ্রামিং সিস্টেমকে, কারণ যে করেই হোক লেডি হ্যাকার তাদের প্রোগ্রামিং থেকে বের করতেই হবে, না হয় সে বেস্ট 11-এর সমস্ত কাজকর্ম সম্পর্কে অবগত হতে থাকবে। জেমস সমস্ত ডেটাবেস ঘাঁটতে শুরু করে, ঠিক তখনই সেই আইটিসি প্রধানের ল্যাপটপ আবারও হ্যাক হয়ে যায়। কারণ হলো এতটাই সময় সে লেডি হ্যাকার তার কম্পিউটারের সামনেই বসেছিল,
আর সে বসে বসে অন্য কম্পিউটার দিয়ে সমস্ত কিছু দেখছিল। সে দুটো কম্পিউটারকে অ্যাডজাস্ট করে রেখেছে। এটা দিয়ে সে সমস্ত কাজকর্ম করে। আরেকটা কম্পিউটার সে এমনিতেই ব্যবহার করে। তার আসল কম্পিউটার এতটা সময় জেমসের কন্ট্রোলে ছিল, কিন্তু জেমস লেডির ডেটাবেস ঘাঁটতে ঘাঁটতে একটা ভুল করে বসে। সে লেডি একটা ট্রপে পা দিয়ে বসে, যার কারণে সাথে সাথেই প্রধানের ল্যাপটপের অ্যাক্সেস আবারও সেই লেডির কাছে চলে যায়। পরে সে দ্বিতীয় কম্পিউটার দিয়ে প্রধানের কম্পিউটার নিজের আয়ত্তে নিয়ে তার আসল কম্পিউটারকে মুক্ত করে ফেলে, যার ফলে তার কম্পিউটারের পুরোপুরি অ্যাক্সেস আবারও তার কাছে ফিরে আসে। আর সাথে আকাশের হ্যাক করা সমস্ত হ্যাকারের অ্যাক্সেস অলরেডি পেয়ে যায়। সে তো মহা খুশি এত কিছু পেয়ে। অন্যদিকে জেমস আর সেই আইটিসি প্রধান আবারও মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি ঘটে গেল তারা ভেবেও কুলিয়ে উঠতে পারছে না। এইদিকে লেডি যেখানে প্রধানের ল্যাপটপ হ্যাক করেছে, সে মহা খুশি হলেও তার ভিতরে বিভিন্ন একটা জেদ কাজ করেছে, কারণ তার কম্পিউটার আইসিটি প্রধান হ্যাক, তাই সে এখন প্রতিশোধ নিতে চায় প্রধানের উপরে। সে আইটিসির প্রধানের ল্যাপটপ থেকে অনেক কয়টা কম্পিউটার ওয়েবসাইট করে আইসিটির প্রধানকে ফাঁসিয়ে দেয়। সে প্রধান ভিআইপি সহ ডিটেল সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেয়, আর সেই সাথেই পুলিশ প্রধানকে খুঁজতে শুরু করে। রাত 10টায় পুলিশ প্রধানকে জেমসের অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর প্রধানের সাথে তিনার ল্যাপটপও পুলিশ জব্দ করে। পুলিশ তিনাদের সরকারি কর্মচারী নিয়ে প্রধানের ল্যাপটপে তল্লাশি চালায়। পুলিশ তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে কেন এসব করেছে, কিন্তু সে বরাবরই একই কথা বলেছে, সে এসব করেনি। তার ল্যাপটপ কোনো এক করে নিয়ে তার ল্যাপটপ থেকে সব করে তাকে ফাঁসাচ্ছে। প্রধান আরও বলে তার ল্যাপটপ তার আয়ত্তের বাহিরে, কিন্তু যখন পুলিশ তার ল্যাপটপ চেক করে তখন দেখতে পায় ল্যাপটপের কিছুই হয়নি, তারা ল্যাপটপে ইজিলি প্রবেশ করতে পারছে। তখন পুলিশ অফিসার প্রধানের উপর রেগে যায়, আর তার কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে গিয়ে লকআপে বন্দি করে। প্রধান হাজতে বন্দি, আর লেডি মহা খুশি। তার খুশি যেন সীমা নেই। সে আকাশের করা সমস্ত হ্যাকারের প্রোগ্রামিং নিজে হ্যাক করেছে বলে ডার্ক ওয়েবে এসে গুঞ্জন ছড়িয়ে দেয়। তারপর সবাইকে তাদের এক্সপোজ ফিরিয়ে দিয়ে আকাশের ক্রেডিট সে নিতে থাকে। সে চায় ডার্ক ওয়েবে যেন তার নামেও ভয়াবহতা ছড়িয়ে পড়ে, কিন্তু জেডের তো এই সমস্ত কিছু ইগোতে লেগে গিয়েছে, কারণ এই লেডি জন্যই তার ক্রস কমে যাচ্ছে। তাই সে ডার্ক ওয়েবে প্রবেশ করে। ডার্ক ওয়েবে এসে দেখে এমবিজেড নামের গুঞ্জন চলছে। সেসব দেখে তার এত পরিমাণ রাগ ওঠে, সে আবারও পুরো ডার্ক ওয়েব তছনছ বানিয়ে দেয়। ডার্ক ওয়েবের সমস্ত প্রোগ্রামকে সে আবারও হ্যাক করে নিয়ে তাদের কম্পিউটার সে নিজের দখলে করে নেয়। সে মধ্যে এমবিজেড যে কিনা লেডি মাফিয়া, সেও ধরা পড়ে যায়। এমবিজেডের বুক ধুকপুক ধুকপুক করে কাঁপতে শুরু করে, কারণ সে জানে জেড কতটা বড় মাফিয়া জগতের। সে মনে মনে দোয়া পড়তে থাকে, কারণ একে তো সে জেডের আলফাবেট ব্যবহার করেছে, 2 জেডের নাম ব্যবহার করে ক্রেডিট নিচ্ছে। অন্যদিকে জেড পুরো গলবারুদের মতন পুরোপুরিভাবে লোড হয়ে আছে। সে এখন আগুনের স্পর্শ পেলেই ভয়ঙ্করভাবে বিস্ময়িত হয়ে উঠবে, আর তার জন্য আগুন এখন সে এমবিজেড। আর সে আবারও সবার প্রোগ্রামে ঢুকে চিরুনি তল্লাশি চালিয়ে থাকে। হঠাৎ করে সে এমবিজেডের প্রোগ্রামে প্রবেশ করে বসে। তারপর সমস্ত কিছু চেক করে বুঝতে পারে এটা সে এমবিজেড। এই প্রোগ্রামে সে এমবিজেডকে খুঁজে পেয়ে অট্ট হাসিতে লুটিয়ে পড়ে আর বলে, এবার পালাবি কোথায় তুই? তোকে এবার টেনে হেসড়ে সকলের সামনে আনবো। मैंने बोला था बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गया फिर हो जाएगा दंगा। এদিকে এমবিজেড ভয়ে গিট করে কাঁপছে আর ভয়ে আতঙ্কিত হয়ে আছে। সে তার দ্বিতীয় কম্পিউটার দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে যে জেডটার প্রোগ্রামে প্রবেশ করেছে, কিন্তু সে কোনো কিছুই করতে পারছে না। সে ভয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, তার উপর আল্লাহকে ডাকছে, কারণ জেড তাকে একবার ধরতে পারলে তার নাম নিশানা সহ মুছে ফেলবে। জেড লেডি হ্যাকারের প্রোগ্রামে ঢুকে দেখতে পায় যে লেডি হ্যাকারের কাছে বেস্ট 11-এর সমস্ত ডেটাবেস রয়েছে। শুধু তাই নয়,
সে আরও দেখতে পায় আইটিসি প্রধানের আইপি দিয়ে সেসব ওয়েবসাইট হ্যাক করা হয়েছে আর সমস্ত ড্রপ ফাইলে এই লেডি হ্যাকারের কাছে। এই লেডি হ্যাকার সমস্ত ওয়েবসাইট অ্যাক্সেস তার নিজের কাছে নিয়ে রেখেছে। জেটের এসব দেখে বুঝতে বাকি নেই যে আইটিসি প্রধানকে এই লেডি হ্যাকার ফাঁসিয়েছে। তৎক্ষণাৎ জেট লেডি হ্যাকারের কম্পিউটার থেকে থানায় একটা মেল পাঠায়, যার মধ্যে রয়েছে কিছু প্রুফ যে প্রধান কিছু করেনি। থানায় বসে প্রধানকে ছেড়ে দেয় এবং তার কাছে শর্মিন্দা প্রকাশ করে। এদিকে জেট লেডি হ্যাকার প্রোগ্রামে এখনও রান করছে, কিন্তু হুট করেই তার এলাকার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা দেখা যায়, যার ফলে তার ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায় এবং লেডি হ্যাকার প্রোগ্রাম থেকে তাকে বের করে দেয়। আর তারপরে তার কম্পিউটার শাটার ডাউন হয়ে যায়, যার ফলে লেডি অ্যাক্রস আবারও পেয়ে যায়, কারণ সে আইপি লেডি হ্যাকার প্রোগ্রামে ঢুকেছে, যার কারণে এতটা সময় কিছু করতে পারেনি। কিন্তু যখনই লেডি আইপি থেকে ইন্টারনেটের কারণে জেট বের হয়, তখনই তার এক্সপোজ সে পেয়ে যায়। এমবিজেড নিজের অ্যাক্রস ফিরে পেয়ে খুশিতে নাচতে শুরু করে। তার নিজের কাছে নিজেকে এখন এলিয়েন মনে হচ্ছে। সে ভাবছে সে এখন ইন্টারনেট দুনিয়ার বাদশা, কারণ সে ভাবছে জেট তার টোপে পা দেওয়ায় সে তার অ্যাক্রস ফিরে পেয়েছে। কিন্তু আসলে তো সেটা নয়, জেটকে নেটের কারণে তার প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু সেটাকে লেডি অন্য কিছু ভেবে খুশিতে নাচানাচি করছে। কিন্তু তার মাথায়ও নেই যে জেটটার ট্রোপে পা দিলে জেটের এক্সপোর্ট সহ তার কাছে চলে আসতো। সে খুশিতে আত্মহারা জেটের অপারগত দেখে, কিন্তু জেট তো জেটেই, তার কাছে হেরে যাওয়া বলতে কোনো কিছু নেই। সে কত বড় খেলাড়ি এই দুনিয়ায়, সে লেডি হ্যাকারের মুহূর্তের জন্য ভুলে গিয়েছে, আর এই ফুলের মাছুল এই পরবর্তীতে তাকে দিতে হবে। অন্যদিকে প্রধানের তো পুরো মাথা খারাপ, সে রাগে গিজ করতে করতে বাইরে চলে যায়। জেমসেরও মাথার বাজ পড়ে গেছে, সে আর কিছু দেখতেই পাচ্ছে না চোখে। একে তো বেস্ট 11-এর অপারগ বলে মানুষের চোখে কালার হয়েছে, দুই বর্তমানে যা ঘটেছে সে এবং তার টিম তা কোনোদিনও সমাধান খুঁজে বের করতে পারছে না। সে মাথায় ভরা টেনশন নিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আকাশ সকালবেলায় ক্লাসে চলে যায়। তারপর ক্লাস শেষ করে বেহরোজকে ফোন দেয়, কারণ আজ তারা দেখা করবে, আর সেটা গত রাতে বেহরোজ আকাশকে ফোন করে জানিয়ে দিয়েছে। বেহরোজ আর আকাশ একই সাথে রিকশায় বসে রবীন্দ্রস্বরের যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। তারপর সেখানে পৌঁছে দুজন মিলে রবীন্দ্র সরোবরে গোল চত্বরের এক পাশে গিয়ে বসে। আকাশ, আমার না ঢাকায় থেকে যেতে ইচ্ছে করছে। কি বলিস পাগলের মতো? তোর বাবা তো বকাবকি করবে, তাছাড়া তোর পড়ালেখার কি হবে? পড়ালেখার গোষ্ঠী মারি, আর তাছাড়া বাবাই আমাকে বকাবকি করবে না তো। বেহরোজ, পাগলের মতো কথা বলিস না। পড়ালেখার গোষ্ঠী মারিস মানে কি? আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি তো পড়ালেখা একেবারে ছেড়ে দিচ্ছি না, ঢাকার কোনো একটা কলেজে ট্রান্সফার হয়ে যাব। না, তার কোনো দরকার নেই। তুই খালার বাড়ি বেড়াতে এসেছিস, সো কিছুদিন বেড়া, পরে সময় হলে চট্টগ্রাম চলে যাবি। তোর ঢাকায় থাকার প্রয়োজন নেই। আকাশ, এভাবে বলছিস কেন? আমি তোকে ছাড়া কি করে থাকবো বল? বেহরোজ, এমন উদ্ভট রসিকতা আমার ভালো লাগে না। আমি তো বলেছি যে সময়েরটা সময়ে দেখা যাবে। আগে তো আমায় ছাড়া ছিলি, তাহলে এখন থাকতে প্রবলেম কোথায়? আকাশ, সত্যি তুই অনেক বড় একটা সেলফিশ, অনেক বড়। যা মনে হয় তোর, কিন্তু আমার কাছে তোর এই বেহুদা রসিকতার দাম নেই। কেন দাম নেই কোনো? কারণ তোর এই রসিকতা মানে জীবনটাকে বরবাদ করা। প্রথমে ঢাকা, তারপর চট্টগ্রাম শিফট হওয়া, পরে আবার ঢাকা। কি আজীবন কি এসব করেই পার করবি নাকি? ঠিক আছে, যা, আমি বেড়ানো শেষ হলে চট্টগ্রাম ফিরে যাব। কিন্তু হনুমানের বাচ্চা, তুই যদি আমায় ছেড়ে অন্য কোনো মেয়ে নিয়ে লুতুপুতু করিস না, তাহলে দেখবি সোজা চট্টগ্রাম থেকে এসে তোকে জবাই করে দিয়ে রেখে চলে যাব। তুই কিন্তু এখনো আমায় ভালো করে চিনিস না আকাশ, আমি কিন্তু ভালোর ভালো
খারাপের খুব খারাপ। বেহরোজ, সে তুইও আমাকে ভালো করে চিনিস না। যেদিন চিনতে পারবি সেদিন মাথায় হাত দিয়ে বসে থাকবি। হুম, দেখা যাবে। আচ্ছা বাদ দে এখন এসব কথা। এখন কোথায় যাবি সেটা বল। এখানে তো অনেকটা সময় ধরে বসে আছি। জানি না কোথায় যাব, তোর যেখানে ইচ্ছে হয় নিয়ে চল আমায়। ঠিক আছে ওঠ, রিক্সায় ওঠ। একটা রিক্সা ভাড়া করে দুজনে আবার চড়ে বসলাম। তারপর রবীন্দ্র সরোবর অতিক্রম করে রাস্তার অপোজিটে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেটাতে বেহরোজকে সাথে নিয়ে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে বেহরোজের মুড অফ হয়ে আছে। ওয়েটার তাকে কি খাবে জিজ্ঞেস করায় সে কোনো উত্তর দেয়নি। তাই আমার পছন্দ মতো দুজনের জন্য খাবার অর্ডার করেছি। এই বেহরোজ কি হয়েছে তোর? কিছুই হয়নি। তাহলে তোর মুখ এমন ভার কেন হয়ে আছে? আকাশ, মনে আছে সেই দিনগুলোর কথা, যখন আমরা স্কুলে পড়তাম? তখন কতটা মিশুক ছিলাম দুজনে, কতটা মিল মহব্বত ছিল দুজনের মাঝে। হুম, মনে পড়ে। কিন্তু এখন তুই অনেকটাই পাল্টে গেছিস। সময়ের সাথে সাথে পাল্টাতে হয় রে। তাই বলে এতটা পাল্টে যাবি নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপ করিস তুই? আরে না, তেমন কিছু না। তাহলে একটু আগে আমায় ঢাকায় আসার বিষয়টা নিয়ে এতটা রিয়েক্ট করলি কেন? কে চায় না সে তার প্রিয় মানুষের কাছে থাকতে? বেহরোজ, আমি তোর ভালোর জন্যই করেছি, কারণ এক প্রতিষ্ঠানে পড়ালেখা করা উত্তম। বারবার পরিবর্তন করলে পড়ালেখায় সমস্যা হয়। আর আমি কি তোকে কাছে থাকতে না করেছি নাকি? তাহলে আমি চট্টগ্রাম থাকবো আর তুই ঢাকায়, সেটা কাছে কি করে হলো? একদম পুরোপুরি কাছেটা না হয় বিয়ে হলেই থাকিস। আর যা মাঝে মাঝে চট্টগ্রাম গিয়ে তোকে দেখে আসবো আমি। আচ্ছা তাহলে প্রতি মাসে একবার করে চট্টগ্রাম আমায় দেখতে যাবি তুই? ঠিক আছে, যাবো। আকাশের কথা শুনে বেহরোজের মন ভালো হয়ে যায়। সে এতটা সময় আকাশের থেকে অনেকটা দূরে বসেছিল, কিন্তু এখন সে এরকম আকাশের কাছে এসে গা ঘেঁষে বসেছে। আকাশ আর বেহরুজ অনেকটা সময় রেস্টুরেন্টে কাটায়। পরে সে বেহরুজকে গাড়ি তুলে দিয়ে সেও বাসায় চলে আসে। সে বাসায় আসতে দেখে জেমস তার গাড়ির সামনে। হঠাৎ করে জেমসকে তার বাড়ির সামনে দেখে অবাক হয়ে যায়। স্যার, আপনি এখানে? তোমার খোঁজে এসেছি। কিসের খোঁজে স্যার? কাল তো সমস্যার সমাধান করে দিয়ে এসেছি, নাকি আবারও কোনো সমস্যা হয়েছে? আকাশ, তুমি সমস্যার সমাধান করলেও আমরা সেই সমাধানটাকে বেশিক্ষণ শান্ত থাকতে পারিনি, কারণ লেডি হ্যাকার আবারও প্রধানের ল্যাপটপ হ্যাক করে নিয়েছিল। তারপর সে স্যারের ল্যাপটপ থেকে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে স্যারকে ফাঁসিয়ে দেয়, যার ফলে অনেকটা সময় স্যারকে পুলিশ থানায় আটকে রাখে। হো, সো স্যাড। কিন্তু এখন আমার কাছে কি প্রয়োজনে এসেছেন আবার? আর বড় কথা, আমার বাড়ির ঠিকানা পেলেন কি করে? তোমার কাছে এসেছি প্রধান স্যারের রিকোয়েস্ট নিয়ে। তিনি তোমাকে বেস্ট ইলেভেনের হেড হিসেবে দেখতে চান, আর ঠিকানা তোমার নাম্বার ট্র্যাকিং করে বের করেছি। জেমস আকাশের নাম্বার ট্রেকিং করছে শুনে তার রাগ উঠে যায়, কিন্তু সে নিজেকে শান্ত রেখেই বলে, স্যার, আমি কোনো কিছুতেই কাজ করব না, সো আপনি চলে যান প্লিজ। আকাশ, তুমি হাত জোর করে অনুরোধ করছি বেস্ট ইলেভেনের হয়ে কাজ করার জন্য। স্যার, আমি পারবো না ওসব করতে, কারণ আমার পড়ালেখা আছে। তাছাড়া আমার পরিবার নিয়েও আমার ভাবতে হবে। আমি ওসব করতে গিয়ে পড়ালেখায় মাইর খাবো, যার ফলস্বরূপে পরবর্তীতে আমার পরিবার রাস্তায় এসে বসবে। সো আমি ওসব করতে পারবো না। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো পড়ালেখা করে ভালো একটা কিছু করা, ভালো একটা বেতনের চাকরি করা। আচ্ছা আকাশ, তুমি দরকার হয় বেস্ট ইলেভেনের হয়ে কাজ করো না, কিন্তু যখন সমস্যা হবে তখন তুমি এগিয়ে এসো। আর আমি দরকার পড়লে প্রধান স্যারকে দিয়ে তোমার কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলবো, যাতে তোমার উপর তিনি কোনো ধরনের চাপ না দেন। তোমার যখন ইচ্ছা হবে তুমি ক্লাস করবে, আর যখন ইচ্ছা হবে না তুমি ক্লাস করবে না। আর তোমার প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা আমাদের তরফ থেকে দেওয়া হবে। স্যার, তাও আমি নেই। দুবার আপনার সম্মানের খাতিরে গিয়েছি আমি, কিন্তু বারবার যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর একটা কথা শুনে রাখুন, আমি আকাশ চাইলে টাকার বিছানায় ঘুমাতে পারি, কিন্তু আমার ওসবে ইচ্ছে নেই। আমার ইচ্ছে হলো অন্যদিকে। সো
আমার যা ইচ্ছে আমি সেটাই করছি, আর ভবিষ্যতেও করব। জেমস আকাশের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। তারপর প্রধানকে ফোন করে আকাশের বিষয়ে বলে সে যে কাজ করবে না। প্রধান জেমসের কথা শুনে আকাশের উপরে ক্ষেপে যায়। কি? তার এত বড় সাহস যে সে আমাদের কথার অমান্য করে? ঠিক আছে, বেটাকে দেখছি আমি। আপনি সেই ছেলের নাম্বার দেন আমাকে। প্রধান জেমসের থেকে নাম্বার নিয়ে আকাশকে ফোন করে। এই ছেলে, তুমি নাকি বেস্ট 11-এ কাজ করবে না বলে অমত করেছো। তোমার সাহস তো দেখি কম না। করেছি, কারণ সেসবের প্রতি আমার কোনো ইচ্ছে নেই। আর স্যার, সাহস দেখাইনি আমি, আমার ইচ্ছে হয়নি তাই অমত করেছি। এই বেয়াদব ছেলে, একদম মুখের উপরে কথা বলবে না তুমি। তুমি কিন্তু আমায় ভালো করে চিনো না এখনো। আমি কিন্তু তোমায় সারা জীবনের জন্য হ্যাকিংয়ের মামলায় ভিতরে ঢুকে দিতে পারি। স্যার, আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? হ্যাঁ, তোমায় হুমকি দিচ্ছি। তুমি আমার অফারকে গ্রহণ না করায় অনেক বড় শাস্তি পেতে হবে তোমার। আমি আজকে বেস্ট 11কে দিয়ে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তোমার নামে ফাঁসিয়ে দেব। তারপর বুঝতে পারবে আমার কথা অমান্য করার ফল। প্রধানের কথা শুনে আকাশের এত পরিমাণ রাগ হয় যে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে রাগান্বিত কণ্ঠে প্রধানকে একটা কথাই বলে। স্যার, সাপের 5 পা দেখেননি কোনো দিন, কিন্তু আজ সেটা আমি আপনাকে দেখিয়ে দেব। তারপর বেস্ট 11-এর পাওয়ার আর আপনার গলাবাজি কোথায় যায় সেটা দেখব আমি। তারপর থুম করে ফোনটা কেটে দেয় আকাশ। ফোন কেটে দিয়ে হাত মুখ না ধুয়ে সেভাবে কম্পিউটারে হাত দিয়ে বসে পড়েছে। কিছুক্ষণ পরে সারা দেশে আতঙ্ক লেগে যায়, কারণ কে যেন দেশের সব কয়টা সরকারি ওয়েবসাইট এবং বিভিন্ন নামি দামি কম্পিউটার যে কয়টা ওয়েবসাইট আছে সব কিছু করে নিয়েছে। সরকারি লোকজনও যখন হ্যাকের বিষয়ে তালাশ করে তখন তারা জানতে পারে যে বেস্ট 11 এবং আইসিটি প্রধান মিলে এইসব কাজ করছে। পুলিশ সাথে সাথে আইটিসি প্রধান এবং বেস্ট 11-এর পুরো টিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এইদিকে আকাশ বসে বসে পৈশাসিক হাসি হচ্ছে আর চেঁচিয়ে চেঁচিয়ে জেটের বলা সেই 2 লাইনের ডায়লগটাই बलছে। बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गया तो फिर हो जाएगा दंगा। প্রধান, আমার সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি তোর। দেখলি তো, মুহূর্তের মাঝেই তছনছ করে দিলাম তোর অহংকারকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত আমার সম্পর্কে একবার জেনে নেওয়া উচিত ছিল তোর। সে যে কার সাথে পাঙ্গা নিচ্ছিস, কিনারায় পাবি কি ঠাই, নাকি সে তোকে জ্বালিয়ে দিয়ে করে দেবে সাই। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রধান, আমার সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি তোর। দেখলি তো, মুহূর্তের মাঝেই তছনছ করে দিলাম তোর অহংকারকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত আমার সম্পর্কে একবার জেনে নেওয়া উচিত ছিল তোর, যে কার সাথে পাঙ্গা নিচ্ছিস। তোর ভাবা উচিত ছিল যে কিনারায় পাবি কি ঠাই, নাকি সে তোকে জ্বালিয়ে দিয়ে করে দেবে সাই। মত এবার লোহার কুঠুরিতে, অহংকারের পতন মাত্র শুরু হলো। কাল দেখ আরও কি হয়। মাথা ভর্তি রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে রুটিন মোতাবেক ক্লাসে চলে গেলাম। 3 ঘন্টা করে শেষের ঘন্টার আগে বেরিয়ে এলাম, কারণ অহংকারী লোকগুলোকে দেখতে থানায় যাব একটু। রিক্সা নিয়ে থানায় চলে এসেছি। থানার ইনচার্জ আমাকে দেখে জিজ্ঞেস করছে, এই ছেলে, থানায় কি কাজে এসেছো? স্যার, আমি প্রধান স্যারদের সাথে দেখা করতে এসেছি। আমি একটু ওনাদের সাথে দেখা করতে চাই। না, ওনাদের সাথে দেখা করার পারমিশন নেই কারোর। স্যার, প্লিজ, আমি অল্প সময়ের জন্য জাস্ট দেখা করব। 2-4 মিনিট সময় দিন স্যার আমায়, প্লিজ। প্রধান, তোমার কি লাগে যে ওনার সাথে দেখা করতে এভাবে মিনতি করছো? আমার শিক্ষক হন তিনি। তিনার খুব কাছের মানুষ আমি। উনি আমায় নিজেই কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি ধারণা দেন। তার মানে কি প্রধানের সাথে তুমিও জড়িত? না না স্যার, ওসব কিছু না। আমি তো ভালো করে কম্পিউটারও চালাতে পারি না, কিভাবে হ্যাকিং টেকিং করব। উনি জাস্ট আমায় নিজের কাছে রেখে কম্পিউটার শেখায়, কারণ উনি আমার আত্মীয় হয় সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, যাও দেখা করো, তবে সময় বেশি না, 5 মিনিট।
ঠিক আছে স্যার। অনুমতি নিয়ে ভিতরে চলে গেলাম। চামড়া ছিলা মুরগিরগুলোকে দেখার জন্য ভিতরে গিয়ে দেখি বেস্ট ইলেভেনের সব কয়টাকে এক কক্ষে ঢুকিয়ে রেখেছে, আর চামড়া ছিলা প্রধান মুরগিটা এবং জেমসকে এক কক্ষে আটক করে রেখেছে। সোজা জেমস এবং প্রধানের কাছে চলে গেলাম। স্যার, কেমন লাগছে এখন? প্রধান আমার কথার কোনো উত্তর না দিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, ও স্যার, কেমন লাগছে লোহার বেড়িঘরে? কেন এসেছিস সেখানে? অহংকারী মুরগিগুলোকে দেখতে। এই ছেলে, একদম বেদবি করবে না তুই। তুই কিন্তু ভালো করে এখন আমায় চিনিস নি। আমি কিন্তু তোর জীবনটাকে পুরো নরক বানিয়ে দেব। স্যার, তার আগে তো চার দেওয়াল থেকে নিজেকে মুক্ত করেন। সে আমি করে নেব, কারণ আমার মতো লোককে বেশিক্ষণ এই লোহার বেড়ে ঘরে আটকে রাখবে এমন বুকের পাটা কারোর হয়নি। আর মনে রাখিস, আমি আইসিটি প্রধান, আমার ক্ষমতা কম নয়। হ্যাঁ হ্যাঁ স্যার, এত ক্ষমতা দিয়ে কি হলো? পেরেছেন নিজেকে আটকে রাখতে থানায় আসা থেকে? পারেননি তো। সো মনে রাখবেন, যার তার সাথে পাঙ্গা নিয়ে পেরে ওঠা যায় না। বাপেরও বাপ থাকে, তার জন্য সবসময় মানুষকে গুণে বেছে চলতে হয়। না হয় যে কারোর সাথে পাঙ্গা নিতে যাবেন তো এই হালাত হবে। বেটা, তোকে তো আমি ছাড়বো না। আমি ভালো করে জানি যে তুই আমাদের সবাইকে ফাঁসিয়েছিস। সো তোর রক্ষা নেই আমার হাত থেকে। পুলিশ তো আমায় বেশি সময় এই লোহার বেড়িঘরে আটকে রাখতে পারবে না, কারণ আমার হাত অনেক লম্বা। আর বাকি রইল বেস্ট ইলেভেন, তারাও তোকে ছাড়বে না, কারণ তাদের তুই ফাঁসিয়েছিস। তুই ভালো করে জানিস এই না যে বেস্ট ইলেভেন কী জিনিস। তাদের নাম খারাপ হয়েছে তো কী হয়েছে, কিন্তু তারপরেও তারা পারদর্শী দিক দিয়ে। তাদের মতন ভয়ানক কম আছে এই দেশে। তাদের সাথে পাঙ্গা নেয়া দু চারটে কথা নয়। মনে কর তোর মৃত্যু নিশ্চিত। তুই আমাদের যেভাবে ফাঁসিয়েছিস ঠিক একইভাবে বেস্ট ইলেভেনকে দিয়ে তোকে মামলায় ফাঁসাবো। খালি একবার বের হই থানা থেকে, আর অল্প কিছু সময় তুই দুনিয়ার বুকে মুক্ত পাখির মতন উড়ে বেড়া। তারপর ইহা জীবনের জন্য তোকে পচে মরতে হবে লোয়ার বেরিকলে। আর আমাদের উপরে যে মিথ্যে অভিযোগ এসেছে সেটা তোর নামে হয়ে যাবে, সাথে আরও কিছু অভিযোগ লাগাবো তোর উপরে। যা বৎস জিলে আপনি জিন্দেগি। প্রধান এই কথা শুনে আকাশের চরম হাসি পায়। সে শব্দ করে হাসতে শুরু করে। আকাশের হাসি দেখে প্রধানের আরো রাগ উঠে যায়। এই বেটা, সামনে থেকে যা আমার। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি। কিন্তু তার আগে আপনার সাথে পার্সোনাল একটা কথা আছে, যেটা আপনার শুনে নেওয়া উচিত। হয়তো আপনার উপকারে আসবে। কি কথা? বলছি, কিন্তু কানটা একটু সামনে আনুন, না হয় জেমস শুনে ফেলবে। জেমস দেওয়ালের সাথে পিঠে হেলান দিয়ে বসে আছে, আর প্রধান লোহার বেড়ি বাঁধরের সামনে এসে আকাশের সাথে কথা বলছে। না, তুই এমনি বল, জেমস শুনলে সমস্যা নেই। স্যার, আসলে আপনার ইজ্জতের ব্যাপার স্যাপার, তাই চাচ্ছিলাম কানে কানে বলতে কথাটা। আচ্ছা ঠিক আছে, বল, আমি কান সামনে নিয়ে আসছি। প্রধান আকাশের একটু সামনে এগিয়ে আসে। তখনই আকাশ লোহার রকাবের ভিতরে হাত ঢুকে প্রধানের ঘাড় চেপে ধরে তাকে টান দিয়ে একদম লোহার রাডাবের সাথে লাগিয়ে ফেলে। তারপর প্রধানের কানের কাছে মুখ এনেই বলে, শোন, এত সময় ভালো মতো ব্যবহার করেছি, কিন্তু এখন আর না। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর অহংকার আর বেস্ট ইলেভেনের পাওয়ার অন্য কোথাও গিয়ে দেখাবি, কারণ তোদের মতো 2 টাকার প্রধানকে আকাশ গণনায় ধরে না। আর বেস্ট ইলেভেনের কথা তো বাদই দিলাম, তাদের মতো বাচ্চা ফু দেওয়ার আগেই উড়ে যাবে। কালো জগতের জ্যাট নামক হায়নাটার নাম তো শুনেছিস, তাই না? আমি তোর হেকিয়া 14 আদিপুরুষ জ্যাট। কার সাথে হেকের ফাপড় নিস, মুরগির বাচ্চা প্রধান? কি ভাবিস আমাকে নিয়ে যে 2 টাকার ছেলে আমি? তাহলে ভুল ভাবিস। কান খুলে একটা কথা শুনে রাখ, আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অনেক কয়বার ভেবে নিবি। শুধু বড় গলায় কথা বলার কারণেই যদি তোদের ঠিকানা লোহার কুঠুরি হয়, তাহলে ভেবে নে আমার সাথে লাগতে আসলে তোদের কি হাল হবে। আবারও বলছি, ভালো হয়ে যা, না হয় তোদের মতো 2-4টা প্রধানকে
মাটির নিচে গাড়তে আমার বেশি একটা সময় লাগবে না। বাড়াবাড়ি করলে একদম সব কটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে দেব। মাথায় রাখিস। চললাম এবার। তারপর আকাশ প্রধানকে ছেড়ে দিয়ে সোজা থানা থেকে বেরিয়ে আসে। আর এইদিকে প্রধান থ্রুম থ্রুম করে মাটিতে বসে পড়ে আর দু হাতে কানে শক্ত করে চেপে ধরে। প্রধানের এই অবস্থা দেখে জেমস তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে আসে। স্যার আপনার কি হয়েছে? আর সেই ছেলে এত বড় বেয়াদবি কেন করলো আপনার সাথে? চুপ চুপ চুপ! সে কোনো ছেলে না, সে ভয়ঙ্কর হিংস্র প্রাণী। মানে কি স্যার? কিসব উল্টোপাল্টা বলছেন আপনি? উল্টো পাল্টা না, সত্যি বলছি আমি। সে ভয়ঙ্কর এক চিতাবাঘ, যার নাম হলো জেট। প্রধানের মুখে আকাশে আসার পরিচয় পেয়ে জেমসও দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে কয়েক পা পিছনে চলে যায়, কারণ তাদের দুজনের কানে এক ধরনের ভয়ানক পেন দিচ্ছে। মানুষ যখন অপ্রসিদ্ধ কোনো কিছু নিজের চোখে দেখে ফেলে তখন কিন্তু অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তারা স্ট্রোক করে নিজের প্রাণ হারায়, যার ফলে দেহ যায় মর্গে আর আত্মা যায় স্বর্গে। অবশ্যই এখানে তেমন কিছু ঘটেনি, তবে তার থেকে কম কিছু কিন্তু হয়নি। তারা অপ্রসিদ্ধ কিছু কথা নিজের কানে শুনে ফেলেছে। যে তারা এই ছেলেকে সিধা মনে করতো, সেই ছেলে আসলে চুপসে থাকা এক ভয়ঙ্কর রাক্ষস। তাদের নিজের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছে না। আকাশের কথাগুলো শুনে দুজনের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। এতটা উত্তপ্ত হয়ে গিয়েছে তাদের কানে। কানে হাত দিয়ে ভয়ঙ্কর চাহনিতে দুটো মানুষের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারোর কাছে কোনো কথাই নেই। প্রধান তো একদমই চুপচাপ হয়ে গিয়েছে। প্রধানের নীরবতা দেখে যেন মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তবে সত্যিটা কিনা ভিন্ন, আর সেটা আপনারা সবাই জানেন। এইদিকে আকাশ বাসায় এসে পড়েছে। তার ভিতরটা অনেক হালকা লাগছে আজকে কেন জানি। তাই খাবার খেয়ে রুমের দরজা আটকে দিয়ে লম্বা করে একটা ঘুম দেয়। অন্যদিকে থানায় ঊর্ধ্ব কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান বেস্ট 11-এর কাছে যায় আর তাদেরকে প্রেশার দেয় যে তারা যেন সমস্ত ওয়েবসাইট আগের মতো সচল করে দেয়। কিন্তু তারা অপারগতা স্বীকার করে আর বলে যে তাদের এই ওয়েবসাইট কোনো কিছুই নেই। এই ওয়েবসাইটের সিকিউরিটি অন্য কেউ নিয়েছে, আর যে নিয়েছে সে করে নর্মাল না। তাই তাদের পক্ষে সম্ভব না সেই হ্যাক বিরুদ্ধে গিয়ে ওয়েবসাইট সচল করা, কারণ সে ওয়েবসাইট করে অনেক করার সিকিউরিটি দিয়ে রেখেছে। এরই মাঝে সবাই হতাশ হয়ে আইটিসি প্রধানের কাছে যায় আর বলে, প্রধান সাহেব, আপনার বেস্ট 11 তো মানতে নারাজ যে তারা সমস্ত ওয়েবসাইট হ্যাক করেছে। সো আপনি তাদেরকে গিয়ে বুঝিয়ে বলুন যে তারা যেন সমস্ত ওয়েবসাইট রান করিয়ে দেয় আর সিকিউরিটি সরিয়ে দেয়। এসবের পিছনে আমাদের কারোর হাত নেই, এসব অন্য কেউ করেছে। সো আমাদের কারোর পক্ষে সম্ভব না ওয়েবসাইট রান করা। প্রধান স্যার, আমরা জানি যে আপনি বা আপনার ছেলেরা কিছুই করেনি, কিন্তু কি বলবো বলেন, সমস্ত প্রমাণ আপনাদের দিকে, তাই আপনাদেরকে আটক করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদেরও লজ্জা লাগছে আপনাকে এভাবে থানায় আটকে রাখতে, তাই আপনাদেরকে আমরা ছেড়ে দিব। কিন্তু তার জন্য আপনি আমাদেরকে একজন খুঁজে দিন যে কিনা সমস্ত ওয়েবসাইটকে সেই হাত থেকে ফিরিয়ে আনতে পারে। এমন কোনো বাপের বেটার জন্ম হয়নি যে কিনা সেই হাত থেকে সমস্ত ওয়েবসাইটকে ফিরিয়ে আনতে পারবে। তবে হ্যাঁ, একজন আছে, যার নাম হলো জেট। আপনারা তার তালাশ করুন। সেই জেট এই একমাত্র ব্যক্তি যে কিনা আপনাদেরকে এসবের হাত থেকে মুক্ত করতে পারবে। কোথায় পাবো সেই জেটকে? ড্রাক ওয়েবে তাকে তালাশ করুন, পেয়ে যাবেন। অবশ্য আপনারা তাকে পাবেন না, সে নিজে আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রধান কেন জানি জেটের বিষয় নিয়ে মুখ খোলে না। সে চাইলে জেটের মানে আকাশের পরিচয় বা ঠিকানা দিতে পারত, কিন্তু সে আকাশের ব্যাপারে কিছুই বলে না। ঠিক আছে, আমরা তাই করছি। থানার লোকেরা ডার্ট ওয়েবে একটা নিউজ ছাড়ে জেটের নামে, যেখানে তারা উল্লেখ করে যে জেটের সাহায্যে তাদের প্রয়োজন। সেই সুযোগে এমবিজেড জেটের নামে একটা ফেক আইডি বানিয়ে তাদের সাথে যোগাযোগ করে। থানার লোক যখন তার সাথে ওয়েবসাইটের ব্যাপারে কথা বলে তখন এমবিজেড তাদের কাছে টাকা দাবি করে। বিভাগের প্রধান তখন তার সাথে এতটা চুক্তিবদ্ধ যায় যে তাকে
টাকা দেওয়া হবে তার চাহিদা মতন, কিন্তু কাজের শুরুতে সে পুরো পেমেন্ট দেবে না, অর্ধেক সে কাজের শুরুতে পাবে আর বাকিটা কাজের পরে। এমবিজেড রাজি হয়, তারপর কাজের আগে পেমেন্ট নিয়ে 2 ঘন্টা সময় চায়, কিন্তু দুঃখের বিষয় সে কোনোভাবেই কোনো কিছু করতে পারে না, কারণ যেখানে জেড সিকিউরিটি দিয়ে রেখেছে তাই এমবিজেড টাকাগুলো নিয়ে চুপচাপ কেটে পড়ে। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে সেই কবে, কিন্তু ওয়েবসাইট আনলক হওয়ার কোনো নামগন্ধই নেই। সবাই এখনো অপেক্ষা করে বসে, কিন্তু এমবিজেড তো ফেক, যে সে যে বহুকাল আগে টাকা নিয়ে চম্পট হয়ে গেছে। এদিকে আকাশ বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবে সে যে সমস্ত ওয়েবসাইট থেকে নিজের সিকিউরিটি সরিয়ে দিয়ে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেবে, কারণ ওয়েবসাইট হ্যাক ফলে ওয়েবসাইটের মালিকদের অনেক সমস্যা হচ্ছে, আর আকাশ কারোর সাথে অন্যায় করতে রাজি নয়, তাই সে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে লেডির ফেক নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা দিয়ে বাহিরের দেশে ইন্টারন্যাশনাল অনেক কজন হ্যাকারকে হায়ার করে জেটের সিকিউরিটি প্রোগ্রামকে হ্যাক করার জন্য। যাদেরকে লেডি হ্যাকার হায়ার করে তারা অনেক ভয়ঙ্কর হ্যাক, কালো জগতে তাদেরও বেশ নামডাক আছে, কিন্তু সেই নামডাক বাহিরের কান্ট্রির জন্য। রাত 10টায় লেডি হায়ার করা সমস্ত ইন্টারন্যাশনাল মিলে একসাথে জেটের কম্পিউটারের উপরে মিশন চালায়। লেডি মোট 5 জন হ্যাকারকে হায়ার করেছে, তারা সবাই ভিন্ন ভিন্ন কান্ট্রি, সবাই মিলে একই সাথে জেটকে অ্যাটাক করার কারণে কম্পিউটারের সমস্ত সিকিউরিটি প্রোগ্রাম আনলক হয়ে যায়। সেটা দেখে লেডি এবং সমস্ত খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তাদের কল্পনাতেও নেই যে সে তার কম্পিউটারের সামনে বসে আছে আর বসে বসে তাদের তামাশা দেখছে আর হাসছে। হায় রে পাগলি, কেন করিস তামাশা আমার সাথে? তোরা যত বড় হ্যাকি হোস না কেন, এই জন্মে তোরা আমার সিকিউরিটি কোনোদিনও ভাঙতে পারবি না। তাও যা একটা সুযোগ দিলাম, তোদের একবার চেষ্টা করে দেখতে পারিস যে তোমায় যে আমায় তোরা কোনোভাবে পরাজয় করতে পারিস কিনা। হ্যাকার এবং তার হায়ার করা ইন্টারন্যাশনাল 5 জন হ্যাকার আকাশের কম্পিউটারে তাদের আয়ত্ত নিয়ে নেয়। অবশ্যই এটা আকাশের ইচ্ছেতেই হয়েছে, কিন্তু তারা কম্পিউটারের কোনো ফাংশনেই যেতে পারছে না, সমস্ত জায়গায় সিকিউরিটি করা। ইন্টারন্যাশনাল হ্যাকারকে রোস্টার নামক সেই হ্যাক আছে যে বুঝে ফেলে যে কম্পিউটারের সিকিউরিটি ভেঙে তারা প্রকোপে ঢোকার চেষ্টা করেছে। সে কোনো সাধারণ মানুষ না, কারণ তার সিকিউরিটি প্যাটার্ন অনেক ভয়ঙ্কর। ইন্টারন্যাশনাল অটো কোটিং জানার পরেও সে কম্পিউটারের প্রোগ্রামে প্রবেশ করতে পারছে না, তার মানে সে তাদেরও বাপ, আর সে ব্যক্তির ইচ্ছাতে তারা তার কম্পিউটারের সিকিউরিটি ভেঙে প্রবেশ করতে পেরেছে। এবার সে ভয় পেয়ে যায়, সে শুধু সবাইকে একটা কথাই বলে, আমরা সবাই অনেক বড় ফাঁসা ফাঁসতে চলেছি, কারণ যার কম্পিউটারের সিকিউরিটি ভেঙে আমরা প্রোগ্রামে ঢোকার চেষ্টা করছি সে তার কম্পিউটারের সামনেই বসে আছে। এটা আমি 100তে 100% শিওর, কারণ যার প্রোগ্রামে এত বড় সিকিউরিটি দেওয়া তার কম্পিউটারে প্রবেশ করা আকাশচুম্বী কথাবার্তা। আমি শিওর যে সে ইচ্ছে করেই তার কম্পিউটারে আমাদেরকে প্রবেশ করিয়েছে, কারণ হয়তো সে আমাদের থেকেও বড় কোনো প্ল্যান সেট করে বসে আছে। সো এমবিজেডের মাঝে আমি নেই, আমি চললাম। বেঁচে থাকলে বহু টাকা উপার্জন করতে পারবো, তাই তোমার টাকা আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি, আর বাকি যারা আছেন আপনাদেরও এই মিশনেই ইতি টানা উচিত, না হয় আপনারাও অনেক বড় বিপদে ফেঁসে যাবেন। রোস্টের কথায় কেউ কান দেয় না, কারণ তারা এখনো নিজেকে এলিয়েন মনে করেছে, তাই তারা তাদের মতো মিশন চালাতে শুরু করে। আর রোস্টার জেটের কম্পিউটার থেকে নিজের ডিভাইসকে বের করে সোজা কম্পিউটারে রিবুট মেরে দেয়, যাতে করে তার কোনো তথ্য যেন কেউ না পায়। অন্যদিকে বাকি 4 জন বহু চেষ্টা করেছে আকাশের প্রোগ্রামে ঢোকার জন্য, কিন্তু এখনও তা সেট করতে পারেনি। এদিকে জেট বসে বসে মজা নিচ্ছে। 30 মিনিট অতিক্রম হয়ে গেছে। না বাচ্চারা, অনেকটা সময় দিয়েছি তোমাদেরকে, কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। সো এবার মাস্টারের খেলা দেখো। আকাশ তার অন্য কম্পিউটার থেকে একটা ফিশিং সাইট তারই কম্পিউটারে সেন্ড করে, যেটা ছিল একটা কোডের মতন। সেটা দেখে তাদের মাঝে একজন মনে করছে তারা তার কম্পিউটারের প্রোগ্রামে ঢোকার চেষ্টা করেছে। এটা তার প্রোগ্রামে ঢোকার কোনো
এক্সক্রস। সে হ্যাকার কোনো কিছু না ভেবে সেই ফিশিং লিঙ্কে ক্লিক করে বসে, আর সাথে সাথেই সেই হ্যাকারের ডিভাইসের অ্যাক্রস আকাশের কাছে চলে যায়। আর আকাশ তার ডিভাইসের অ্যাক্রস নিয়ে তার কম্পিউটারে প্রবেশ করে সেই ডিভাইস সেই লক করে দেয়। এটা দেখে বাকি তিনজনে একার ভয়ে তাড়াতাড়ি আকাশের ডিভাইস থেকে বেরিয়ে যায়, আর তারা নিজের কম্পিউটার রোস্টের মতো রিবুট মেরে দেয়, পালিয়ে যায়। কারণ তারা বুঝে গেছে যে তারা এতটা সময় সেই গর্তে কেঁচো আছে মনে করে হাত দিয়েছিল, সেই গর্তে কেঁচোর বদলে কোনো এক বিষধর সাপ খাপটি মেরে বসে আছে। তাই তারা কোনো কিছু না ভেবে সোজা উল্টো রাস্তা ধরে পালিয়ে গেছে। এদিকে আকাশ অ্যাক্রস নিয়ে যার কম্পিউটার লক করেছে তার কম্পিউটারের স্ক্রিনে জেড নামক আলফাবেট রান করেছে। এটা দেখে সেই চোখ কপালে উঠে যায়, কারণ সে নিজেও জেটের ভয়াবহতা সম্পর্কে জানে। জেট কত বড় দানব সেটা তার অজানা নয়। জেট তাকে জেটের ব্যাপারে আগে বলেনি যে তারা জেটের কম্পিউটার হ্যাক করবে, তাই সে এই কাজে মত দিয়েছে। কিন্তু এখন সে জানতে পেরেছে নিজের কপাল নিজেই দেওয়ালের সাথে চাপড়াচ্ছে। আর এইদিকে জেট ভয়ে সোজা নিজের কম্পিউটারে বন্ধ করে দেয়। অবশ্য সে আকাশের ডিজাইভে প্রবেশ করেনি, কিন্তু তারপরও তার বুকটা ধুকপুক ধুকপুক করছে, কারণ 5 জন ইন্টারন্যাশনাল একই সাথে নাকানি চুবনি খাওয়ার কোনো দুটা চারটা কথা নয়। তাই সে ভয়ে নিজের কম্পিউটারে এক বন্ধ করে দিয়েছে। কিন্তু তার আবার চরম রাগও উঠেছে জেটের উপরে, কারণ সে এত টাকা খরচ করেও জেটের কিছু করতে পারেনি। তাই সে মনে মনে জিজ্ঞাসা করে, জেড তোর শেষ দেখে ছাড়বো আমি। তারপর সে একদম চুপ হয়ে যায়, কারণ সে ভিতরে ভিতরে আরও ভয়ঙ্কর রকমের একটা প্ল্যান সাজায়। অন্যদিকে রাতের বাজে 9টা, তখন আকাশের নাম্বারে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সেই ফোনটি রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আকাশ ভাই, আমি জেমস বলছি। ওহ, জেমস সাহেব, কিন্তু আপনি হঠাৎ আবার আমায় ফোন দিলেন যে? আর এমন বিড়ালের মতো কথা বলার মানে কি? আগে তো আমি আপনাদের জন্য শুধুমাত্র আকাশ ছিলাম, কিন্তু এখন হঠাৎ করে ফাই হয়ে গেলাম কি করে? ভাই আপনার কাছে মাপ চাওয়ার জন্য কল দিয়েছি। আর আপনি অনেক সম্মানিত মানুষ, তাই সম্মানটা আপনার প্রাপ্য। আমার কোনো ধরনের সম্মানের দরকার নেই। সো কি বলতে ফোন দিয়েছেন তাই বলেন। আর থানা থেকে কখন ছাড়লো আপনাদের? ভাই একটু আগে ছাড়া পেয়েছি পুলিশ প্রধানের কারণে আমাদের সবাইকে ছেড়ে দিয়েছে। আর জেল থেকে ছাড়া পেয়েই সবার আগে আপনাকে ফোন দিয়েছি, কারণ আমরা আপনার বিষয়ে না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। ভাই প্লিজ আমাদেরকে মাফ করে দিন। জীবদ্দশায় আর কোনোদিন আপনার সাথে লাগতে যাব না। অবশ্য আমি আপনার সাথে লাগতে যাইনি, সেই প্রধানই আপনার সাথে লেগেছে। বিশ্বাস করেন ভাই, এতে আমার কোনো হাত নেই। প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এজন্যই তো বলি, বাঘ দাবি করা লোকজন কেন ভেজা বিড়াল হয়ে গিয়েছে। শোন জেমস, অনেক সম্মান দিয়েছি তোদের, কিন্তু তোরা আমায় গর্ত থেকে টেনে হেঁচড়ে বের করলি। সেই শাস্তি তো তোরা পাবি। অবশ্য প্রতিশোধ আমি নিয়েও নিয়েছি, কিন্তু প্রধানকে আরও কিছু দেখানোর আছে। কারণ সে দুর্বল লোক দেখলেই নিজের পাওয়ার দেখিয়ে বসে। সে হলো শক্তের ভক্ত, নরমের জম। তার সামনে দুর্বল লোক আসলেই করে বসে প্রতিঘাত। কিন্তু যখনই সে জানতে পারে সেই মানুষটা দুর্বল নয়, তখনই সে নিজেকে গুটিয়ে দিয়ে প্রার্থনা সুরে আগিয়ে দেয় তার দুহাত। আকাশ ভাই প্লিজ আমাদের মাফ করে দিন। বিশ্বাস করেন, আপনার ক্ষমতা সম্পর্কে আমরা জেনে গেছি। কোনোদিন ভুলেও আর আপনার সাথে লাগার মতো দুঃসাহস করব না। অবশ্য সেটা আমি আগেও করিনি, আর ভবিষ্যতে করব না। জেমসের কথা শুনে আকাশে মন গলে যায়, কারণ সত্যি জেমস কিছু করেনি, আর সে কিছু না করেও শাস্তি পেয়েছে। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, প্রধানকে ঠিক হয়ে যেতে বলবি। আর আমার এই নাম্বারে আর কখনো তোরা যোগাযোগ করার চেষ্টা করবি না। আর আমার বিষয় তো তোরা কখনো মুখ খুলবি না। না হয় কিন্তু মুখ খুলবি তোরা, আর তোদের সব কটাকে গিলে খাবো আমি। না না ভাই, মুখ খুলবো না কখনো। জন্মে শিক্ষা হয়ে গেছে প্রথমবারে। এরপর আর এই দুঃসাহস এই জীবনে করব না। কথাটা যেন মনে থাকে। আর জেমস সাহেব, দুঃখিত আমি, কারণ একটা সময় তুই তোকারি করেছি। আর বড় কথা, আপনার কোনো দোষ না থাকার সত্ত্বেও শাস্তি পেতে হয়েছে আমার জন্য। না না ভাই, ওসব আমি কিছুই মনে করিনি, বরং শিক্ষা পেয়েছি আরও। আচ্ছা, এখন রাখলাম।
আর দয়া করে আমার এই নাম্বারে কখনো আর ফোন দেবেন না। ঠিক আছে ভাই, দিব না। রাখলাম। আকাশ ফোন কেটে দেয়। পরে সে খাওয়া দাওয়া করে কিছুটা সময় তার কম্পিউটারে বসে কাজ করে, পরে ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়েছে, কিন্তু এমবিজেড মানে লেডি এই রাত 3টা বাজে তাই কম্পিউটার ওপেন করে, কারণ সে নতুন যে প্ল্যানটা করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তার গভীর রাতে লাইনে আসে। তারপর সে তার প্ল্যান করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। সে ক্লাস শেষ করে যখন বের হয় তখন জেমস তাকে আবার ফোন দেয়। সে জেমসের নাম্বার থেকে আবারও ফোন পেয়ে চমকে রেগে যায়। সে ফোনটা রিসিভ করে রাগান্বিত কণ্ঠে জেমসকে বলে, এই যে জেমস সাহেব, আপনার সমস্যাটা কোথায়? আপনাকে বারণ করার পরেও আপনি আবার কোন সাহসে আমার নাম্বারে ফোন করেছেন? ভাই দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আসলে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে ফোন দিয়েছি, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে জানানোর আছে। মানে বুঝলাম না, কি গুরুত্বপূর্ণ জিনিস জানানোর জন্য ফোন দিয়েছেন আপনি আবার? আসলে আকাশ ভাই, লেডি হ্যাকার সমস্ত হ্যাকারের একটা লিস্ট বানিয়েছে, যে লিস্টে দেশের সমস্ত এথিক্যাল এবং সাধারণ কিছু হ্যাকারও রয়েছে। তারপর সে ডার্ক ওয়েব থেকে ভয়ঙ্কর একটা কন্ট্যাক্ট কিলারের টিমকে হায়ার করে। তারপর সেই লিস্টটা তাদেরকে দিয়ে বলে এই লিস্টটাকে সবাই ঘর থেকে উঠিয়ে নিতে। আর সেই কন্ট্রাক্ট কিলারগুলো ইতিমধ্যে লেডি লিস্টের প্রায় অর্ধেকের বেশি মানুষকে তুলে নিয়ে গেছে। কি এত বড় প্ল্যান করেছে লেডি হ্যাক? ভাই প্লিজ আপনি একটু সাবধানে থাকবেন, আর কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। আকাশ জেমসের কথা বলা শেষ করে ফোন রাখতেই সে কন্ট্রাক্ট ক্লার্কগুলো আকাশকে তার কলেজের সামনে থেকে উঠিয়ে নেয়। পরে তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে, যেখানে আরও প্রায় 95 জনের মতো মানুষ রয়েছে। তখনই কন্ট্রাক্ট ক্লার্ক হেড যে সে লেডি কন্ট্রাক্ট করে। ম্যাম, লিস্টের সবাইকে তো উঠিয়ে নিয়েছি, আর আপনার কথা মতো নতুন ল্যাপটপও কিনে এনেছি। এবার পরবর্তী নির্দেশনা কি সেটা বলুন, আর তাদেরকে কি কারণে উঠানো হয়েছে? কন্ট্রাক্ট কিলার। এই বেটা, নিজের কাজে মতলব রাখ। টাকা খেয়ে কাজ করছিস তো নিজের কাজের দিকে ফোকাস কর। এত কিছু তো ওদের জানতে হবে না। তো এখন কি করব ওদেরকে? তাদের সব কয়টাকে একে একে ভিন্ন রুমে নিয়ে গিয়ে তাদের কপালে গান পয়েন্ট কর, আর তাদেরকে বল তোদের ল্যাপটপের মাঝে তাদের নিজেদের ডিভাইসকে লগ ইন করতে, আর বাকিটা এই দিক থেকে আমি সামলে নিব। এসব করা? তাদেরকে মারতে হলে বলুন, সোজা সব কয়টাকে শুয়ে দিচ্ছি। কিন্তু এত সব ঝামেলার এই জানোয়ারের বাচ্চা, তোকে একবার বলেছি না নিজের কাজে মতলব রাখতে? তাও কেন তোরা আমার কাছে প্রশ্ন করছিস? কি টাকার পরিমাণ কি কম হয়েছে? কম হলে বল, আরও দিব। তাও নিজেদের মতো কাজ কর, কোনো প্রশ্নই করবি না আমাকে তোরা। ঠিক আছে ম্যাম, আমরা আমাদের এই তো গুড বয়। সো যে ল্যাপটপটা কিনে এনেছিস সেটার ডিভাইস নেম আমাকে বল, আর সিকিউরিটি সিস্টেমকে আনলক করে দে। আমি সেটাতে প্রবেশ করব। তারপর তোরা একে একে সব কয়টার কপালে গান পয়েন্ট করে বলবি তাদের ডিভাইস লগ ইন করতে। আমি যখন নেক্সট বলবো তখন তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ধরে এনে ডিভাইস লগ ইন করবি। আমি যদি নেক্সট না বলে গান পয়েন্ট বলি তখনই তোরা সেই ব্যক্তির কপালে গান পয়েন্ট করে আমার সাথে ভিডিও কনফারেন্সে আসবি। ম্যাম, ডিভাইস নেম আপনাকে দিচ্ছি, কিন্তু কোনো সিকিউরিটি নেই। আপনি ঠিক আছে। লেডি হ্যাক থামাতে কন্ট্রাক্ট ক্লার্কগুলো কাজ করতে শুরু করে। লেডি হ্যাক এমবিজেড নতুন ল্যাপটপের ডিভাইসে প্রবেশ করে বসে আছে, আর কন্ট্রাক্ট ক্লার্কগুলো একে একে সবাইকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে। তারপর তাদের কপালে গান ঠেকিয়ে তাদের ডিভাইসে তাদের ক্রিয়া করার নানান ল্যাপটপে লগ ইন করতে বলে। সিরিয়াল বয় সিরিয়াল তারা 10 জনকে ধরে এনে ডিভাইস লগ ইন করায়, আর নেক্সট বলতেই তারা তাদেরকে অন্য আরেকটা রুমে রেখে যায়। পরে আরেকজনকে ধরে আনে। এইভাবেই 10 জন শেষ হয়ে 11 নম্বরে আকাশের পালা পড়ে। তারা আকাশের কপালে একইভাবে গান থেকে ধরে বলে,
তার ডিভাইস লগ ইন করতে। আকাশ অনেকটা উত্তেজিত হয়ে যায় তাদের আচরণে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শান্ত মাথায় তার ডিভাইস সে কন্ট্রোল ক্লার্কদের ল্যাপটপে লগ ইন করে। আকাশ তাদের ল্যাপটপে তাদের ডিভাইস লগ ইন করতেই তারা কম্পিউটারে জেট নামক ভয়ানক ওয়ালপেপারটা ভেসে ওঠে, যেটা দেখে সেখানে থাকা কন্ট্রোল ক্লার্করা যে টিম ছিল তাদের সবাই দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। কারণ কন্ট্রোল ক্লার্ক যে হেড বসেছিল সে সোজা আকাশকে পা চেপে ধরে বসে আর বলে, ভাই আমাদেরকে মাফ করে দিন। আকাশ তার কথার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটাকে দু হাত দিয়ে উঠিয়ে নিয়ে সজোরে তার মাথায় বাড়ি মারে। আকাশ এত জোরে ল্যাপটপটা দিয়ে সেই কন্ট্রোলারের মেইন বসের মাথার উপরে বাড়ি মারে যে ল্যাপটপটা সাথে সাথে দুই টুকরো হয়ে যায় আর কন্ট্রোলারের মাথা ফেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু হয়। আকাশের এমন ভয়ঙ্কর আচরণ দেখে সেই কন্ট্রোলার আকাশের পা ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, বসা থেকে উঠে পালিয়ে যায়। আকাশ তাদের কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে আর হাসতে হাসতেই বলতে থাকে, কেন খামাখা ফাঙ্গা নিতে আসিস ব্রোদা? তোরা কি আমায় পরিমণি পেয়েছিস যে ধর্ষণের নামে গুঞ্জন উঠিয়ে 4 দিন যাবৎ মুখ বন্ধ করে মিডিয়ার সামনে কান্নাকাটি করব? তাহলে তোরা ভুল ভাবছিস, কারণ আমি সেই রকম পাবলিক না। আমি হলাম সেই জ্যাট যে কিনা নিজের যুদ্ধ নিজে একাই লড়তে পারে। তোরা আমার কপালে গান ঠেকিয়েছিস, তো কি হয়েছে? মনে রাখিস, সেই গান উল্টো করে ঘুরিয়ে দিয়ে তোদের শ্বাসনলী আটকে দেওয়ার ক্ষমতা এই জ্যাট রাখে। আকাশ হাসি থামিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে লেডি এইসব দেখে খুশিতে নাচতে শুরু করে। সে সাথে সাথে কন্ট্রোল ক্লার্ককে আদেশ করে যেন গান পয়েন্ট করতে, কিন্তু কন্ট্রোল ক্লার্ক কোনো সাউন্ড করে না। আর করবেই বা কী করে, কারণ সে তো ভয়ে দৌড় দিয়ে বহু আগেই পালিয়ে গেছে। লেডি মাফিয়া মানে এমবি জেটকে হঠাৎ করে জেটের ডিভাইস থেকে বের করে দেয়, কারণ এই দিক থেকে আকাশ এর ডিভাইস অটো লক আউট হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে এমবিজেডের খোশ মেজাজটি মনটা মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে যায়। সে সজোরে চেঁচাতে শুরু করে, কন্ট্রোল কিলারের উপর গান পয়েন্ট করে বলে, কিন্তু সেই কন্ট্রোল কিলার তো জেটের ভয়ে আজও দৌড়ে কালো দৌড়। এদিকে আকাশ শান্ত মাথায় রুম থেকে বের হয়ে সেই রুমে চলে যায় যেখানে তাকে শুরুতে এনে রাখা হয়েছিল। সেখানে কন্ট্রোল ক্লারের টিমের 2 জন মানুষ সবাইকে গার্ড দিচ্ছিল। তারা আকাশকে দেখেই বলে উঠল, তুই এই রুমে কেন? একবার যাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তাকে তো অন্য একটা রুমে রাখার কথা ছিল, কিন্তু তুই এখানে কি করছিস? আকাশ তার কথার করে উত্তর দেয় না, শুধু গালটা বাঁকা করে একটা হাসি দেয়। আকাশ কোনো উত্তর দেয় না। না দেওয়ার সেই 2 জন থেকে একজন এগিয়ে এসে আকাশের গালে গান ধরে আর বলে, কিরে, তোকে একবার কথা বললে কি কানে যায় না? না এবার আকাশ মুখ খোলে, কি মোড়ার শখ গজিয়েছে? কি বললি তুই? তোকে তো আজকে শেষ করে দিব। কত বড় সাহস তুই আমাদেরকে ধামকি দিস? আরে পাগলা থাম, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমার কথাটা আগে শান্ত মাথায় শোন। দেখ, তোদের লিডারেই আমার কিছু করতে পারেনি, আর সেখানে তোরা তো দুধের বাচ্চা। সো আমি বলি কি জানিস, তোরাও লিডারের মতো দৌড়ে পালা, না হয় কিন্তু মুখ থাকবে কিন্তু কথা বলার অবস্থা থাকবি না তোরা। আকাশের কথা শুনে 2 জনেই ভয় পেয়ে যায়, কিন্তু তাও সাহস নিয়ে একজন বলে, এ লিওন, তুই দাঁড়া, আমি ওদিকটায় দেখে আসছি। লিওন সবার দিকে গুলি তাক করে ধরে আছে, আর বাকি একজন বাহিরে দেখতে গেছে। সেই সময় সে দেখতে পায় সারা ফ্লোর উপরে রক্ত ছিটিয়ে ছিটিয়ে আছে। সে এবার ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে সেই রুমটাতে চলে আসে। যেখানে সে এতটা সময় ছিল। তারপর সে লিওনকে বলে, লিওন, বাহিরের সারা ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি একটু। এবার সে লিওনকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। লিওনও ভয় পেয়ে যায় রক্ত দেখে। তার উপরে তাদের লিডার এবং কারোর কোনো সারা শব্দ নেই। লিওন আর বাকি যে আছে সে মিলে কোথা থেকে রক্ত আসে আর কিসের রক্ত তা তালাশ করতে থাকে। তারা তালাশ করতে করতে দেখতে পায় রক্তের মাঝে কোনো একজন মানুষের পায়ের ছাপ। কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়েছে আর সেই ছাপটা একটা রুমের দিকে গেছে। তারা সেই ছাপ
চাপ অনুযায়ী করতে করতে সেই রুমটাতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তারা যে রুমটাতে এসেছে সেটা একটা কিচেন রুম, আর পায়ের চাপ এই রুমটাতে এসে শেষ হয়ে গিয়েছে। তার মানে কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়ে এই রুমে এসেছিল। তখনই লিওনের নজর যায় বেসিনের নিচে একটা ছোট্ট করে খালি জায়গা আছে সেটার দিকে। সে দেখতে পায় তাদের লিডার সে খালি জায়গায় ঘাপটি মেরে বসে গিট গিট করে কাঁপছে। এটা দেখে লিওন আরও বেশ ভয় পেয়ে যায়। লিওনের সাথে তার সহযোগী যে আছে তারও চোখ পড়ে যায় একই জায়গায়। দুজনকেই ব্যাপক ঘাবড়ে যায় লিডারের এমন অবস্থা দেখে। বস, আপনি এখানে কেন? জাড হেড মানে কি বস? মানে হলো আমরা যাদেরকে তুলে এনেছি তাদের মাঝে জাডও আছে, আর সে বসের কথা শুনে তাদের সমস্ত ঘটনা বুঝতে বাকি নেই যে কি হয়েছে। বস, পালান এখান থেকে, না হয় যেটা আমাদের আস্ত গিলে খেয়ে নেবে। তাতেও কোনো লাভ নেই, কারণ জাড আমাদেরকে চাইলে মুহূর্তের মাঝেই মেরে ফেলতে পারে। কারণ ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার টিম, যার নাম হলো ওভার পাওয়ার, তারা সবাই এই জাডের কথায় উঠে আর বসে। সেখানে আমরা তো তার কাছে মশা মাছি। আমরা পালিয়ে গেলেও তার এক কথায় ওভার পাওয়ারের ছেলেপেলে আমাদেরকে মেরে ফেলবে। তাই আমি পালাইনি, না হয়তো বহু আগেই পালিয়ে যেতাম। বস, এখন কি করবেন? আমাদের তো মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে। জানি না কি করব, তবে আমি এইটুকু জানি জাডের কাছ থেকে যে করেই হোক ক্ষমা চাইতে হবে, না হয় মৃত্যু নিশ্চিত। তাহলে তাড়াতাড়ি চলেন, জেটের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। তোর আগে যা, আমি একটু পরে আসছি। কারণ জাড আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাই ভয়ে তার সামনে যাওয়ার মতন সাহস হচ্ছে না আমার। বস, তো এখন কি করব আমরা? আমাদেরও তো অনেক ভয় করছে। আমাদেরও যদি মাথা ফাটিয়ে দেয়? জানি না কি করবে, কিন্তু তোরা গিয়ে মাফ চা, আর আমি আসছি তোদের পিছন পিছন, চল। ঠিক আছে বস। লিওন আর তার দলের বাকি একজন যে আছে তারা দুজন আকাশের কাছে মাপ চাওয়ার জন্য এগিয়ে যায়, আর তাদের পিছনে রয়েছে তাদের বস আর বাকি আরও সেই সহযোগীরাই ছিল। তারা বহু আগে এই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তারা তিনজনেই খালি বাকি আছে এখন। বস এবং বাকি দুজন গিয়ে আকাশের পা জড়িয়ে ধরে মাপ চাইতে শুরু করে। কন্টার কিলারের এমন আচরণ দেখে সে রুমে যায়। যারা ছিল সবাই চোখ কপালে উঠে যায়। কার কি ঘটেছে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। ভাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। দরকার হয় গাছ দিয়ে আমার মাথায় আরও 2টা বাড়ি মারেন, তাও প্লিজ আমাদেরকে মাফ করে দেন। ভাই, বিশ্বাস করেন, আমরা জানতাম না যে আপনি জাট, আর জাটকে আমরা তুলে নিয়ে এসেছি। কারণ আমাদেরকে যেই এই কন্ট্রাক্টটা দেয় সে আমাদেরকে কিছুই বলেনি, খালি একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এই লিস্টের মানুষগুলোকে উঠাতে হবে, আর আমরা তাই করেছি। ভাই প্লিজ, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দেন। লিডার বলতে বলতে ভয়ে যে কান্না করে দিয়েছে। অন্যদিকে বাকি যাদেরকে আই কন্ট্রোল কিলাররা উঠিয়ে এনেছে তারাও ভয় পেয়ে যায় জেটের নাম শুনে। সবাই গির গির করে কাঁপতে শুরু করে। এদিকে লিডারের চোখে পানি দেখে আকাশের মায়া লেগে যায়। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আগামীতে এইরকম একই ভুল করলে আর কোনো ক্ষমা পাবি না, কিন্তু মনে রাখিস। ভাই ভাই মনে থাকবে, আর কোনোদিন এমন ভুল করব না। আচ্ছা, আর একটা কথা বলতো, কে তোদেরকে এই কাজের কন্ট্রাক্ট দিয়েছে? তাকে কি তোরা চিনিস? না ভাই, চিনি না। আর যে কন্ট্রাক্ট দিয়েছে সে একটা মেয়ে, তার সাথে শুধু অনলাইন কনফারেন্সে আমাদের কথাই হয়েছে। সে আমাদেরকে পেমেন্ট দিয়ে একটা লিস্ট পাঠিয়ে সবাইকে উঠাতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার পা ছেড়ে ওঠ সবাই। আর এই রুমের মাঝে যারা আছেন সবাই শোনেন। কালো দুনিয়ায় হয়তো আমার নাম সবাই শুনেছেন, কিন্তু বাস্তবে হয়তো এই প্রথমবার দেখেছেন আমাকে। সো আমি আশা করব সবাই নিজের মুখে তালা লাগিয়ে দেবেন। কেউ কখনো আমার বর্ণনা করবেন না অন্য মানুষের কাছে। ভুলক্রমে আপনারা আমাকে দেখে নিয়েছেন। সো কেউ যদি মুখ খোলেন তাহলে তাকে ঘর থেকে তুলে এনে জীবিত পুঁতে দিব মাটির নিচে। তখনই একজন বলে ওঠে, না না ভাই, আমরা কিছু দেখিনি, না আপনাকে দেখেছি, না আপনার বিষয়ে কিছু জানি। এই তো গুড বয়। আচ্ছা, এবার মুক্ত আপনারা। সো যে যার মতো এখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। আকাশের কথা মতো সমস্ত সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যে যার মতো বাসায় চলে যায়। তাদের পরপর আকাশ ও সেখান থেকে বেরিয়ে যায়, আর কন্ট্রোল ক্লিয়ার সেই ফ্ল্যাটে বসে বসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। তখনই লেডি মাফিয়া মানে হেমবিজেট সেই লিডারকে অনলাইন নাম্বার থেকে ফোন দেয়, কারণ লিডার জেটের মাইর খেয়ে সেই তখনই ফোন কেটে দিয়ে ভয়ে কিচেন রুমে গিয়ে লুকিয়েছিল।
না, হয়তো লেডি মাফিয়া কল দ্বিতীয়বার রিসিভ করার প্রয়োজন হতো না। লিডার ফোন রিসিভ করে। এই জানোয়ারের বাচ্চা, তোরা সবাই এতটা সময় কোথায় মরতে গিয়েছিলিস, হ্যাঁ? আর জেড কোথায়? আটক করেছিস তাকে? লিডার লেডি মাফিয়ার কথা শুনে চরম রেগে যায়, কারণ তার জন্যই আজকে তাদের মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই ছেমড়ি, একদম চুপ, না হয় থাপড়াইতে থাপড়াইতে তোর গালের সব কয়টা দাঁত ফালাই দিব আমি। হারামির বাচ্চা, টাকা দিয়ে বাঘবন্দি করার চিন্তা মাথায় আসে কি করে তোর? জানোয়ার, আজ তোর জন্য আমাদের সকলের মরতে হতো। জানোয়ার, একদম মেরে তোকে রোডের মাঝখানে এনে শুটকির মতন বাঁশ দিয়ে টাঙিয়ে রেখে দিব। কাকে হুমকি দিস তুই? আর কাকে বন্দি করার ফোন দিয়ে এটেছিস জানোয়ার? তুই কি জানিস সে কে? শুধু আমি কেন, আমার মতন 14,000 মানুষ আসলেও তার একটা পশম বাঁকা করার ক্ষমতা হবে না কারোর। আর তুই সেই মানুষকে বন্দি করার জন্য আমাদেরকে হায়ার করিস জানোয়ার? রাখ তুই ফোন। লিডার ধমকি দিয়ে লেডি মাফিয়ার মুখের উপর ফোন কেটে দেয়। এইদিকে আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে আসে। তখনই বেহারুজ তার নাম্বারে একটা মেসেজ করে। সে আজ বিকালে 4:30-এ রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে দেখা করতে বলে। তাকে আজকে কারোর সাথে পরিচয় করিয়ে দিবে। আকাশ তার মেসেজের উত্তরে ছোট্ট আচ্ছা লিখে পাঠিয়ে দেয়। বিকাল 4টা। আজকে বেহারুজ তাকে ফোন দেয়। কি রে, কি করছিস তুই? এই তো শুয়ে আছি। আচ্ছা, রেডি হয়ে রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেটাতে চলে আয়, আমিও রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে। আকাশ রেডি হয়ে বেহরোজ বলা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বেহরোজ আগে চলে এসেছে, আর তার সাথে একটা লোকও বসে আছে। সেই লোকটা আর কেউ না, সেই লোকটা হলো প্রধান। প্রধান আকাশকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তার চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশও অবাক করা দৃষ্টিতে প্রধানের দিকে তাকিয়ে আছে। হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, আচ্ছা আপনাদের কাছে কাকে মনে হচ্ছে, কে হতে পারে এই লেডি কিলার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।